T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সো আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার ডিসপ্লেটা অর্থাৎ আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। যদি সবকিছু ঠিকঠাকভাবে দেখা যায় এবং আমার ভয়েসটা ঠিকঠাক মতো আসে তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। সো সবাই একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা এবং আমার ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাকভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। আমরা সবাই একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করি, কারণ আজকে আমরা বেশ অনেক লম্বা অনেক বকবক শুনবো, প্লাস আমরা টুকটাক সফটওয়্যারেরও কাজ দেখবো। সো সবাই একটু আমরা দ্রুত কনফার্ম করি যে আমার সবকিছু ঠিক আছে কিনা, তারপরে আমরা ক্লাসে ঢুকে পড়বো। ওকে, সো সবকিছু যদি ঠিকঠাকভাবে দেখা এবং শোনা যায় তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমাদের সাউন্ড বা অডিও। আমরা তো আমাদের মোবাইল ইউজারদের সাউন্ডের ক্লাস করে ফেলেছি, কিন্তু আমাদের পিসি ইউজার যারা ছিল তাদের সাউন্ডের ক্লাসটা হয়নি, যে কারণে আমরা অনেকেই সাউন্ডের প্রবলেম ফেস করছিলাম বা আমরা বুঝতে পারছিলাম না যে আমরা সাউন্ডের কাজ কিভাবে করব। সো সেজন্যই আজকের ক্লাসটা হুট করে দেওয়ার প্রয়োজন পড়লো। এবং আজকের ক্লাসটা আমরা যে পিসি ইউজারদের ক্লাস হয়নি তাই আমরা শুধুমাত্র পিসি ইউজাররা ক্লাস করব, বিষয়টা এরকম না। আজকের ক্লাসটা আমাদের বোথ পিসি এবং মোবাইল ইউজার দুজনের জন্যই, সবার জন্যই আমরা যে আলোচনাগুলো করছি বা আমরা যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই বিস্তারিত আলোচনাগুলো আপনাদের বোথ মোবাইল এবং পিসি সব ইউজারদেরকেই শোনা উচিত বলে আমি মনে করছি। কারণ আজকে আমরা শুধুমাত্র সফটওয়্যারের কাজ দেখবো না, আজকে আমরা ছোটখাটো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, ছোটখাটো অনেক সাউন্ড বিষয়ক কথাবার্তা আলোচনা, এগুলো নিয়ে আমরা ইনডেপথে যাব। তো প্রথমে আমরা আসি যে একটা ভিডিওতে সাউন্ডের প্রয়োজনীয়তা কতটুকু। আমি ডিরেক্টলি ক্লাসে ঢুকে পড়ছি, এত ইন্ট্রো দিচ্ছি না কারণ বা গল্প গুজবেও যাচ্ছি না, কারণ আজকে আমরা অনেক টেকনিক্যাল বিষয় দেখব। সো প্রথমে আসা যাক যে আমাদের সাউন্ডের প্রয়োজনীয়তা কতটুকু, বা একটা ভিডিওতে সাউন্ডের প্রয়োজনীয়তা আসলেই আছে কিনা, আদৌ আছে কিনা। সো যদি একটা ভিডিওর কথা হিসাব করি তাহলে আমাদের একটা ভিডিওতে কি থাকে, একটা ভিডিওতে কিন্তু দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনার ভিজুয়াল, অর্থাৎ যেটা আমি দেখতে পাই, অর্থাৎ আপনারা এই যে এখন আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজুয়াল, এবং আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই যে আমাকে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও। সো এই মাত্র দুইটা জিনিসই কিন্তু একটা ভিডিওতে থাকে, একটা কন্টেন্টের ভিতরে থাকে। তো সেখান থেকে
একটা তো গেল ভিজুয়াল, যেটার ব্যাপারে আমরা টোটাল সবকিছু নিয়ে আলোচনা করছি, টোটাল ক্লাস করছি, এতগুলো ক্লাস কন্ডাক্ট করছি, কিন্তু এই যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটাও কিন্তু মাচ ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুলে যাই যে এই সাউন্ডটা ইম্পর্টেন্ট, বা আমরা অনেকে সাউন্ডটার দিকে গুরুত্ব দেই না, এজ ইউজুয়াল সাউন্ড দিয়ে চালিয়ে দিই। কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা হয় যে এইরকম সাউন্ডের ব্যাপারে আমরা গুরুত্ব না দিতে আমরা হয়তো বা অনেকেই ইন্ডাস্ট্রিতে বলতে শুনবেন যে ভাই আমি লাস্ট 2 বছর ধরে ইউটিউবিং করছি, বা ভাই আমি লাস্ট 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 100 ভিডিও বানিয়ে আপলোড করে ফেলেছি কিন্তু র্যাঙ্ক করেনি। সো আমরা যদি র্যাঙ্ক না করার হিসাবে আসি যে র্যাঙ্ক কেন করেনি, নিশ্চয়ই আপনার কন্টেন্টের সমস্যা ছিল। সো কন্টেন্টের হয় আপনার ভিজুয়ালের সমস্যা ছিল, না হলে আপনার অডিওতে সমস্যা ছিল। কারণ এই যে আপনারা আমার কথা শুনছেন, আপনারা আমার কথা কেন শুনছেন? কারণ আপনারা মনে করছেন যে আমি আপনাদেরকে কিছু, আপনাদের সাথে কথা বলার যোগ্য, বা আমার থেকে আপনারা কিছু শিখতে পারবেন, এ কারণেই শুনছেন। বা আমি যে কনফিডেন্স নিয়ে কথা বলছি, এই কনফিডেন্ট দেখে আপনারা আমাকে, তারপর আপনারা এই আমার কথা শোনার জন্য বসে আছেন। কিন্তু আমি যদি এখানে এসে অ্যাজ ইউজুয়াল আমি ভয় পেয়ে কাচুমাচু করতাম, অর্থাৎ আমি কি বলবো বুঝতে পারছি না, আমি ডানে তাকাচ্ছি, আমি বামে তাকাচ্ছি, আমি বুঝতে পারছি না, আমি ক্যামেরার দিকে তাকিয়ে ভয় পেয়ে যাচ্ছি, আবার আমি কি করছি, আমি একটু মাথা চুলকাচ্ছি, হাত চুলকাচ্ছি, এরকম যদি নার্ভাসনেস থাকে, তাহলে প্রথমত তো আমার ভিজুয়ালে প্রবলেম হবে, অর্থাৎ আপনারা আমাকে দেখবেন যে আমি ভয় পাচ্ছি, আমি কথা বলতে পারছি না, আমার কোয়ালিটি নেই। এবং সেকেন্ড যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই নার্ভাসনেসটা যখন কাজ করবে, তখন আমার কথাবার্তায় প্রভাব পড়বে, যে আমার গলা কাঁপবে কথা বলতে গেলে, আমি বারবার পানি খাবো, আমার ঢোক গিলতে হবে, এই সমস্যাগুলো হবে। সো এই সমস্যাগুলো যখন আপনার ভিডিওর ভেতরে কন্টিনিউয়াসলি ভিজুয়াল এবং অডিওতে হয়, তখন একটা মানুষ কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না, কারণ তার সামনে হাজার হাজার অপশন আছে অন্যান্য ভিডিও দেখার। সো সে কেন আপনার ভিডিও বসে বসে দেখবে? আপনার ভিডিও এই জন্যই দেখবে কারণ আপনি কনফিডেন্ট, কারণ আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আপনার থেকে আমি কিছুটা হলেও বেশি জানি, বা অন্তত আপনার সমান সমান জানি, সেজন্য আপনি আমার সাথে কথা বলবেন। কারণ একটা মানুষ কখনোই আপনার সাথে কথা বলবে না যখন সে মনে করবে যে আপনি তার থেকে কম কোয়ালিটিফুল। সো সাউন্ডের বিষয়ে যদি আসি, এইটা আমাদের কেন ইম্পর্টেন্ট? কারণ একটা মানুষ আপনার কথা শুনছে, মানুষ তো ইমপ্রেসিভ হয় কথার মাধ্যমে। তো সেক্ষেত্রে এই যে কথাটা শুনছেন, এটাকে ভয়েস ওভার বলে। আপনারা আমার যে ভয়েস ওভারটা শুনছেন, এটা যদি প্রফেশনাল না হয় তাহলে খুবই বড় সমস্যা, কারণ তাহলে আপনার কোয়ালিটিটা এই ভয়েস ওভারের মাধ্যমে প্রমাণ হয় যে আপনি কতটুকু কোয়ালিটিফুল। এরপর আমাদের এই যে প্রফেশনালিজম, অর্থাৎ আমরা যে প্রফেশনাল ওয়েতে কথা বলি, এই কতটা প্রফেশনাল ওয়েতে কথা বলি, এটাও একটা ফ্যাক্ট। কারণ আমি যদি প্রফেশনাল ওয়েতে কথা না বলি, তাহলে যেটা হবে যে আমি যদি ওই যে হাত চুলকাই, মাথা চুলকাই, তারপর একবার চোখ বন্ধ করে পানি খাই, তাহলে যেটা হবে যে আমার প্রফেশনালিজম কমে যাবে, এবং আমি এই যে ভয়েসে এত এনার্জি নিয়ে কথা বলছি, এই এনার্জিটা কমে যাবে, যে কারণে আপনার মনে হতে পারে যে এই মানুষটা কোয়ালিটিফুল নয়, আমার সময় নেওয়ার জন্য এই মানুষটা যোগ্য না। সো আপনার প্রফেশনালিজমটা আপনার অডিও এবং ভিডিও দুটার মধ্যেই ধরে রাখতে হবে। এরপর আমাদের ওই যে নার্ভাসনেসের কথাটা বললাম, যে নার্ভাসনেস একেবারেই বাদ দিয়ে দিতে হবে। কারণ একটা মানুষের সামনে আপনি যখন ভয় পাবেন, তার সামনে কথা বলতে আপনি যখন কাচুমাচু করবেন, তখন সে তো আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করবে না। আরো কথাটা যদি সামনাসামনি হতো তাও একটা কথা হতো, কথাটা ভিডিও কলে, অর্থাৎ ভিডিও কলেও না, ভিডিও কলেও একটা ইন্টারেকশন থাকে। কথাটা শুধুমাত্র আমি এক প্রান্ত থেকে বলছি, আর একটা মানুষ কিছুই বলার সুযোগ পাচ্ছে না, তাকে শুধু দেখতে হবে। সো সে কেন দেখবে সময় নষ্ট করে? আপনার এই নার্ভাসনেস বাদ দিতে হবে। আর এই সমস্ত বিষয় আমরা কিন্তু একদিনে বাদ দিতে পারবো না। সো আমরা যদি মনে করি যে হ্যাঁ, মেহেদি ভাই এরকম বলছে যে সবকিছু বাদ দিয়ে দিতে হবে, কিন্তু আমি একদিনে কিভাবে বাদ দিব? একদিনে বাদ দেওয়ার দরকার নেই, আমিও একদিনে বাদ দিতে পারিনি, কেউই একদিনে বাদ দিতে পারেনি। যারা বাদ দিয়েছে তারা প্রচুর প্র্যাকটিস করে তারপর বাদ দিয়েছে। আপনি যদি আমি একটা গল্প শুনেছিলাম যে শাহরুখ খান কিন্তু একদিনে এই পজিশনে আসেনি। সে একটা ডায়লগ দেওয়ার জন্য রাতের পর রাত নষ্ট করে ফেলেছে, কারণ সে প্রচুর প্র্যাকটিস করেছে। সে ওই কাজটা প্র্যাকটিস করে আরো কত বেটার করা যায় সেটা প্র্যাকটিস করেছে। আমি শাহরুখ খানের এই বিষয়টা নিয়ে খুবই ইমপ্রেসড হয়েছিলাম যেদিন শুনেছিলাম যে সে একটা ডায়লগ দেওয়ার জন্য, একটা ডায়লগ মুখস্থ করার জন্য সারা রাত কভার করে ফেলেছে, পুরো সপ্তাহ কভার করে ফেলেছে সে ওই একটা ডায়লগ দেওয়ার জন্য। সো আমরা কি করি? আমরা আসি, এসে ভিডিও বানিয়ে বলি যে ভাই ভিডিও র্যাঙ্ক করেনি। সো ভিডিও কেন র্যাঙ্ক করবে? আপনি কষ্ট করেননি, ভিডিও র্যাঙ্ক করতে একটা কারণ দরকার হবে। এরপর আসি
আচ্ছা, যেটা ছিলাম যে প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসটা যদি আপনি কমিয়ে দেন বা যদি মনে করেন যে আমার প্র্যাকটিসের প্রয়োজন নেই, আমি সব জানতা শমশের বা আমি একাই সব পারবো, তাহলে দিন শেষে যেটা হবে যে আপনার কোনো কিছুই হবে না, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের সাথেই হয়েছে। এরপর যদি আমরা আসি যে আমাদের প্রফেশনালিজম গেল, ভয় পেলাম না সেগুলো গেল, সবকিছুই গেল, কিন্তু আমরা তো অডিওর কাজ শিখবো, তো সেখানে এত আলোচনার দরকার কি? সেখানে তো আমরা সফটওয়্যারের কাজ দেখলেই হয়ে যায়, কারণ সফটওয়্যার দিয়ে তো ম্যাজিক করে ফেলা যায়। আমি যাচ্ছে তাই একটা ভয়েস ওভার দিলাম, সফটওয়্যার দিয়ে সেটাকে ম্যাজিক করে ওয়াও লেভেলের করে ফেললাম। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণাটা আমাদের ভেতরে কোথা থেকে এসেছে আমি জানি না। আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ, ভিডিও একটা করলেই হলো, এডিট করে পুরো ফাটায় ফেলা যাবে, বা আমি ভয়েস ওভার একটা দিলাম, এডিট করে পুরো ওয়াও বানিয়ে ফেলা যাবে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন আপনার কাছে আমি ওই যে ক্লাসের শুরু থেকে যে উদাহরণটা দিচ্ছি, একটা টেবিলের উদাহরণ। ধরেন আপনাকে আমি কতগুলো কার্ড দিলাম টেবিল বানানোর জন্য। সো আপনাকে আমি যদি বলি যে তুমি হচ্ছে এটাকে এডিট করে, অর্থাৎ কেটে কুটে সুন্দর করে ফেলো, আপনার কাঠই যদি ভালো না হয় আপনি কাটবেন কিভাবে? সো আপনার জিনিসটা, অর্থাৎ আপনি যে ভিডিওটা করছেন, আপনি যে অডিওটা রেকর্ড করছেন, এইটা যখন কোয়ালিটিফুল হবে, আপনি ওটার উপরে যখন ঘষা মাজা করবেন তখন সেটা আরো কোয়ালিটিফুল হবে। সো চেষ্টা করতে হবে যে সফটওয়্যারের উপরে ভরসা না করে নিজের উপরে ভরসাটা বাড়ানোর জন্য, নিজের দক্ষতা স্কিল এগুলো বাড়ানোর জন্য। এবং আজকে আমরা দুইটা সফটওয়্যারের কাজ দেখব, যে দুইটা সফটওয়্যারই খুব সোজা, ভয় পাওয়ার কিছুই নেই। সফটওয়্যার একেবারে আহামরি যে আপনার সাউন্ডের কাজ, আপনার হচ্ছে অডিও টডিও মিক্স করে একটা হাবিজাবি বানিয়ে ফেলতে হবে, এরকম না। খুবই সিম্পল কাজ। আমাদের এমনিতেও আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে খুব বেশি ঝামেলার কাজ দরকার হয় না, খুবই সিম্পল কাজ দরকার হয়, এবং এইগুলোই আমরা হচ্ছে ঘোলায় ফেলি। সো ভয় পাওয়ার দরকার নেই, খুবই সিম্পল কাজ, খুবই হচ্ছে ছোট ছোট লাইট ওয়েট দুইটা সফটওয়্যারের কাজ দেখবো, এবং এইটার মাধ্যমে আপনি দেখবেন যে কত সুন্দর, কত ওয়াও লেভেলের কাজ করা যায়। আর আমরা আরো বেশ কিছু হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হচ্ছে আলোচনা করব, যেগুলো ইন্ডাস্ট্রিতে কেউই আলোচনা করে না, বা এ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কেউই আলোচনা করেনি আমার জানা মতে, যে এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে হাইড রয়েছে, এই জিনিসগুলো কখনো সামনে আসে না। সো এরকম কিছু মানে এই জিনিসগুলো হয় কি, মার্কেটাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা নিজেরা ইউজ করে, আমি পার্সোনালি ইউজ করি। সো আমি তো কখনোই আপনাকে বলবো না যে আমি কিভাবে কোয়ালিটিফুল, বা আমার কন্টেন্ট কেন র্যাঙ্ক করে, বা আমার কন্টেন্ট মানুষ কেন দেখে। মানুষ এরকম অনেক হাইপ আছে যে অমুকের ভিডিও, অমুক কিভাবে ভয়েস রেকর্ড করে, অমুকের কথা কেন এত কোয়ালিটিফুল, অমুকের ভয়েস কেন এত ক্লিয়ার, সবকিছুই আমরা প্রশ্ন করি। হয়তোবা আমাদের কাছে অ্যান্সারটা এরকম আসে যে ও হয়তোবা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার ইকুইপমেন্ট ইউজ করে, হাজার হাজার টাকা দামের মাইক্রোফোন ইউজ করে, এই জন্য ভয়েসটা এত কোয়ালিটিফুল হয়। এটা হচ্ছে কিছুটা আমাদেরকে ডিমোটিভেট করা হয় যাতে আমরা কোয়ালিটিফুল না করতে পারি। আসলে কোয়ালিটিফুল করতে গেলে আপনার শুধুমাত্র কোয়ালিটি থাকতে হবে, আর কোনো কিছু থাকার প্রয়োজন নেই। আর যা দরকার হবে সব এমনিতেই হয়ে যাবে যদি আপনার কোয়ালিটি থাকে। সো লাখ লাখ টাকার ইকুইপমেন্ট, হাজার হাজার টাকার মাইক্রোফোন, হাজার হাজার টাকার এডিটিং পিসি সবই হবে, কিন্তু সেটা মানে শুরুতেই আমি আকাশ থেকে তো আর পেরে নিয়ে আসতে পারবো না, সেটা আমাকে অর্জন করতে হবে। সো সেজন্য আমার যা আছে তাই দিয়েই অবশ্যই তাই দিয়েই কোয়ালিটিফুল করতে হবে। সো আমরা এই যে সমস্ত টিপস বা ট্রিক্স যেগুলো আমরা পার্সোনালি ইউজ করি, সেগুলো নিয়ে আজকে আমরা টুকটাক আলোচনা করব। এবং আজকের ক্লাসটা কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, যারা মোবাইল ইউজার এবং পিসি ইউজার সবাই, কারণ আজকের ক্লাসটা শুধুমাত্র মোবাইল বা শুধুমাত্র পিসি এরকম না। ক্লাসের লাস্টের সেগমেন্টে থাকবে হয়তো বা আলাদা, কিন্তু ফার্স্টের সেগমেন্টে আমরা যে আলোচনাগুলো করবো এগুলো সবার জন্য, এবং একটু মনোযোগ দিতে হবে। আর আপনাকে একটু খাতা কলম নিয়ে বসে যেতে হবে, মাইন্ডটা ফ্রেশ করতে হবে আগামী কিছু সময়ের জন্য। সো চলেন আমরা ডিরেক্টলি ক্লাসে ঢুকে পড়ি। সো আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। তো কাইন্ডলি সবাই একটু জানাবেন যে আমার স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না, এবং আমার
কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। যদি স্ক্রিন ঠিকঠাকভাবে দেখা যায় এবং কথা ক্লিয়ারলি শোনা যায় তাহলে আমরা সরাসরি ক্লাসে ঢুকে পড়ব। তো আমরা কাইন্ডলি একটু সবাই দ্রুত জানাই যে আমার কথাটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এই মুহূর্তে আমার স্ক্রিনে কিছু নেই, আমার স্ক্রিনে শুধুমাত্র একটা ওয়ালপেপার আছে। আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে আমার কথাটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা। সো আমরা একটু ওয়েট করি, আমরা সবাই একটু জানাই যে আমার কথা এবং স্ক্রিন দুইটাই ঠিকঠাক আছে কিনা। ওকে, সো কথা এবং স্ক্রিন যদি ঠিকঠাকভাবে দেখা এবং শোনা যায় তাহলে চলেন আমরা সরাসরি ক্লাসে ঢুকে পড়ি। আজকে আমরা আলোচনা করব ভয়েস ওভার অ্যান্ড অডিও নিয়ে। সো একটা ভিডিওতে বা একটা ভিডিওর ক্ষেত্রে ভয়েস ওভার কতটা গুরুত্ব রাখে বা কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা এতক্ষণ ধরে শুনলামই। তো এই নিয়ে আর বিস্তারিত বলার দরকার নেই, কারণ আপনারা অলরেডি জানেন যে একটা ভিডিওতে ভয়েস ওভার বা অডিও বা ওইটার যে একটা ভিডিওর যে সাউন্ডের কাজ থাকে সেটা কতটা জরুরি। তো আজকে আমরা সেই সাউন্ডের ব্যাপারেই ডিটেইলসে ক্লাস করব। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাই, কারণ আজকে আমাদের টুকটাক অনেক বিষয় নোট করতে হবে এবং আমাদের যার যত চিন্তাভাবনা আছে সব কিছু আমরা ঝেড়ে ফেলে দেই, কারণ আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই সাথে এগুলোকে মাথায় প্রসেস করতে হবে, ক্যাচ করতে হবে এবং এগুলো পরবর্তীতে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা দিন শেষে কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি এবং কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের সাউন্ডের কাজ জানাটা এবং সাউন্ড রিলেটেড যে সমস্ত কাজবাজ আছে সেগুলো করাটা আবশ্যক। তো সেজন্যই আমাদেরকে এই কাজটা খুবই ভালো করে শিখতে হবে। তো একটা ভিডিওতে অডিও বা ভয়েস ওভার বা মিউজিক বা সাউন্ড যেটাই বলি না কেন সেটার গুরুত্ব কতখানি তা তো আমরা অলরেডি জেনে গিয়েছি। সো এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই সাউন্ড বা এই সব কিছু কীভাবে বেটার করা যায়, কিভাবে আরেকটু ভালো করা যায়। কারণ একটা ভিডিও যেমন একটা ভিডিওর ক্ষেত্রে চোখে যেটা দেখা যায় অর্থাৎ ভিজুয়ালটা যেমন জরুরি, তেমনি কানে যেটা শোনা যায় সেটাও ততখানি কি জরুরি। সো এই বিষয়ে শিখতে গেলে আমাদেরকে বেশ কতগুলো পয়েন্টে ফোকাস করতে হবে। আজকে আমরা বেশ কয়েকটা পয়েন্ট ফোকাস করব এবং এই পয়েন্টগুলো আমরা টুকটাক খাতায়ও নোট করতে পারি। সো চলেন আমরা সেই সমস্ত পয়েন্টগুলোর দিকে একটু ফোকাস করি। আমরা ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে বা আমরা সাউন্ড রেকর্ড বলি বা যেটাই করি না কেন, আমরা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখি না যে আমরা যেই ডিভাইসটা দিয়ে রেকর্ড করছি, হতে পারে সেটা মাইক্রোফোন, হতে পারে সেটা আপনার মোবাইল ফোন, আমরা যেটা দিয়ে রেকর্ড করছি আমাদের প্রথমে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা যেই ডিভাইসটা দিয়ে রেকর্ড করছি এটা সঠিক জায়গায় আছে কি না, এটা কোনো ভুল জায়গায় না থাকে। অর্থাৎ আমি যদি আমার ফোনটা হাতে ধরে রেকর্ড করি তাহলে আমার নিশ্চয়ই ফোনটা নাড়াচাড়া করা যাবে না, ফোনটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার মাইকটা সঠিক জায়গায় রেখেছেন কিনা, আপনি আপনার মাইকটা রুমের কোন কর্নারে রেখেছেন, সেখান থেকে সাউন্ড কতটা রিফ্লেক্ট করে, আপনি আপনার মাইকটা নিয়ে কেমন রুমে আছেন, আপনি কি খুব নয়েজি রুমে আছেন নাকি খুবই শান্তশিষ্ট বা শব্দ কম এরকম একটা রুমে আছেন, আপনি কেমন পরিবেশে আছেন, এটা ডিপেন্ড করছে আপনার সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে। তো আমাদেরকে আমরা যে মাইক্রোফোন ইউজ করি অর্থাৎ যেটা দিয়ে আমরা ভয়েস বা সাউন্ড রেকর্ড করব সেটা কোন প্লেসে আছে, কি অবস্থায় আছে, এটা খুবই জরুরি। তো জায়গা বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে যে আমরা ভয়েস ওভারের জন্য কেমন জায়গা বাছাই করছি। আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করব যে আমরা ইউটিউব চ্যানেলের জন্য বা যে কাজের জন্যই হোক আমরা যে সমস্ত সাউন্ড রেকর্ডের কাজ করব সেগুলো যাতে এক জায়গায় বা একটা রুমেই করা পসিবল হয়। কারণ আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন যে এক এক রুমে কিন্তু এক এক রকম সাউন্ড শোনা যায়। তো আমি যদি আজকে এক রুমে রেকর্ড করি, কালকে আরেক বাসায় গিয়ে রেকর্ড করি, কালকে আমার আরেকটা রুমে গিয়ে রেকর্ড করি, তাহলে যেটা হবে যে সাউন্ডগুলো একরকম শোনাবে না। আজকে মনে হবে আমি এক বাসায় বসে রেকর্ড করছি, কালকে মনে হবে আমি অন্য জায়গায় রেকর্ড করছি। তো
চেষ্টা করতে হবে জায়গা বাছাইয়ের ক্ষেত্রে যাতে আমি একই জায়গায় বসে রেকর্ড করতে পারি, প্লেস বারবার চেঞ্জ না করতে হয়, এতে ভিউয়ারের অসুবিধা হয়, যে কন্টেন্টটা দেখছে তার অসুবিধা হয়। তো আমরা চেষ্টা করব যাতে আমরা প্লেসটা সঠিকভাবে বাছাই করতে পারি, কারণ প্লেস ভেদে সাউন্ড বিভিন্ন রকমের হয় এবং প্লেসের কারণেই সাউন্ডের কোয়ালিটি আপগ্রেড হয়, লুজ হয়। তো এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা সঠিক প্লেসটা বাছাই করছি কিনা। আমরা যদি পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ছোটোখাটো কিছু লাইফ হ্যাক মিস করে যাই। লাইফ হ্যাক বলতে অর্থাৎ অনেক ছোট কাজ দিয়ে, অর্থাৎ অনেক ছোট জিনিস দিয়ে আমরা অনেক বড় একটা জিনিসের সমাধান করে ফেলতে পারি। যেমন আমি যদি এখানে এই জিনিসটা সিম্পলি ধরি, যে এখানে লেখা আছে যে ইউজ এ পপ ফিল্টার অর ক্লথ, অর্থাৎ আপনি যে মাইক্রোফোনই ইউজ করেন বা যে ফোনই ইউজ করেন, আপনি কি করেন যে ফোনটা আপনার মুখের সামনে ধরেন অথবা আপনি মাইক্রোফোনটা মুখের সামনে রেখে কথা বলা শুরু করেন। এরপর আমরা অনেকেই এরকম সমস্যা ফেস করি, বা যারা ইউটিউবিং করেছি তারা এই সমস্যাটা ফেস করেছি, যে মুখের বাতাসের যে সাউন্ডটা, অর্থাৎ এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা মাইক্রোফোন ক্যাচ করে। এবং অনেক সময় উইন্ডি পরিবেশে, বা অর্থাৎ যে জায়গাতে প্রচুর বাতাস আছে, ফ্যান চলছে, বা বাইরে প্রচণ্ড বাতাস আছে, বা বাইরের বাতাস ঘরের ভেতরে আসছে, এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু ওই বাতাসটা মাইক্রোফোনে রেকর্ড হয়ে যায়, এবং যেটা খুবই বিরক্তিকর একটা জিনিস। সো আপনারা হয়তোবা গত ক্লাসে দেখেছিলেন বা শুনেছিলেন যে গত ক্লাসে আপনাদের একটা বাতাসের সাউন্ড ছিল আমার রেকর্ডিংয়ের সময়। তো এটা ইচ্ছা করেই দেওয়া হয়েছিল, কারণ এই জিনিসটা যে বিরক্তির ক্রিয়েট করে, সেটা আপনারা কতটুকু ক্যাচ করতে পেরেছিলেন সেটা আমি দেখতে চেয়েছিলাম। এর জন্য কিছুটা সময় আপনাদের মাইক্রোফোনে ইচ্ছা করেই সমস্যা ক্রিয়েট করা হয়েছিল। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমরা ছোট্ট একটা লাইফ হ্যাকের মাধ্যমে ওভারকাম করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা 50-100 টাকার পপ ফিল্টার ইউজ করতে পারি, অথবা আমি চাইলে আমার যেসব জামা কাপড় আছে সেগুলো আমরা চাইলে রুমে এনে রেখে দিতে পারি, বা আমার মাইক্রোফোনের উপরে আমার একটা কাপড় রেখে আমি সেটা দিয়ে রেকর্ড করতে পারি। কাপড়টা খুব বেশি মোটা না হয়, কয়েক ভাঁজ করে না ফেলি, অর্থাৎ একটা তোয়ালে এনে আমি ইউজ করতে পারি, বা আমি আমার একটা উলের জামা কাপড় বা এরকম যে কোনো কিছু একটা এনে মাইক্রোফোনের উপরে দিয়ে আমি সেটা দিয়ে ইউজ করতে পারি। তবে খেয়াল রাখবেন ওটা যাতে বারবার ঘষা না লাগে, তাহলে কিন্তু আরও বেশি নয়েজ রেকর্ড হবে। তো আপনি ক্লথ ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার পোশাক বা জামা কাপড় বা বাসায় যে সমস্ত জিনিস আছে সেগুলো ইউজ করতে পারেন। আমাদের রুমেও আমরা এরকম ছোটোখাটো লাইফ হ্যাক অ্যাপ্লাই করে থাকি। যখন দেখি যে সাউন্ডে খুব বেশি প্রবলেম করছে, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে জামা কাপড় বা এই ধরনের কাপড় জাতীয় জিনিসপত্র এনে রেখে দিলে আমাদের রুমের ইকোটা কমে যায়, আমাদের রুমের অনেক সমস্যার সাউন্ডের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অনেক ক্ষেত্রে নয়েজও কমে যায়, কারণ নয়েজটা বাইরে থেকে আসলে সেটা এই কাপড়গুলো অ্যাবজর্ব করে নেয়। তো এরকম ছোটোখাটো লাইফ হ্যাক করতে হবে। তো আমরা এখানে একটা পপ ফিল্টার অবশ্যই ইউজ করব, অথবা একটা জামা কাপড় বা যে কোনো একটা কাপড় অবশ্যই ইউজ করব ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভয়েস কোয়ালিটিটা আগের থেকে অনেক বেটার হচ্ছে, এবং মাইক্রোফোনটা কখনোই আপনার মুখের সামনে রাখবেন না। তাতে করে কি হবে, আপনার মুখের যে বাতাসের শব্দ, সেই বাতাসের শব্দ আপনার মাইক্রোফোনে যাবে, এবং তখন ভিউয়ার লিটারালি বিরক্ত ফিল করবে, কারণ সে মনে করবে যে আপনি তার কানে ফু দিচ্ছেন। তো আমি যদি আপনার কানে ফু দেই, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না শুনতে। আমি কি দিয়ে দেখাবো? আচ্ছা, না থাক, দিয়ে দেখানোর দরকার নেই, কারণ জিনিসটা খুবই বিরক্তিকর। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে আপনার কোনো কাজ ভিউয়ারের বিরক্তির কারণ না হয়। আপনি একটা ভয়েস ওভার দিলেন, দিয়ে দেখলেন যে জিনিসটাতে আপনার বাতাসের শব্দ রয়ে গিয়েছে, এমন না যে আপনি দ্বিতীয়বার আর ভয়েস ওভার দিতে পারবেন না কষ্ট করে, অথবা আপনি এডিট করতে পারবেন না সেকেন্ডবার, এরকমটা না। আপনার যদি এরকমটা হয়ে যায়, আপনি সম্ভব হলে বাতাসের শব্দটা রিমুভ করবেন, যদি সম্ভব না হয় তাহলে সাউন্ডটা ধরে বাদ দিতে হবে, কারণ আপনি একবারের জায়গায় কষ্ট 10 বার করতে পারেন, কিন্তু ভিউয়ারকে তো আপনি বিরক্ত করতে পারেন না। তো সে কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যে অডিয়েন্স থাকছে তারা যাতে বিরক্ত না হয়। তো সেজন্য আপনাকে এগুলো ট্রাই করতে হবে, এবং মাইক্রোফোনটা যাতে মুখের সামনে না থাকে, অর্থাৎ আপনি মাইক্রোফোনটা মুখ থেকে 1 হাত বা আপনি আধা হাত, অর্থাৎ আপনি 6 ইঞ্চি 6 থেকে 7 ইঞ্চি মতো দূরে রাখবেন, অর্থাৎ মাইক্রোফোনটা মুখ থেকে সাইডে রাখবেন, অথবা সামনে রাখলেও সেটা কিছুটা নিচে অথবা উপরে রাখবেন, যাতে অথবা সামনে রাখলেও যাতে
মুখ থেকে যে বাতাসটা বের হয় সেটা মাইক্রোফোনে ডিরেক্ট গিয়ে না লাগে, বা নাক থেকে যে বাতাসটা বের হয় কথা বলার সময় সেটা ডিরেক্ট মাইক্রোফোনে গিয়ে না লাগে, এরকমটা আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ এই জিনিসগুলো যদি ডিরেক্ট মাইক্রোফোনে গিয়ে লাগে তাহলে কিন্তু আমাদের ভয়েস ওভারের কোয়ালিটি অনেকটা লুজ হয়ে যাচ্ছে, এবং আমি যত ভালো করেই ভয়েস ওভার দিই, যেমন আমি যদি এখন আপনাদের এরকম দিয়ে শোনাই, তো সেটা দেখেন কতটা বিরক্তির কারণ লাগছে। তো আমার মুখের যে বাতাসটা বের হচ্ছে এটা মাইক্রোফোনে গিয়ে লাগলে খুবই খারাপ লাগে। তো এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই, তো এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এরপর থেকে। এরপর আমরা চাইলে একটা স্ট্যান্ড ইউজ করতে পারি, অর্থাৎ মাইক্রোফোন আমরা বিভিন্ন সময় হাতে ধরি, মাইক্রোফোন রেখে দেই, যে কারণে অনেক সময় হচ্ছে এই জিনিসগুলো নড়াচড়া হয়। তো আমাকেও একটা স্টেবল পজিশনে থাকতে হবে এবং মাইক্রোফোনটাও একটা স্টেবল পজিশনে রাখলে তারপর হচ্ছে আমাদের রেকর্ডিং কোয়ালিটিটা ভালো হবে। কারণ মাইক্রোফোনটা নড়াচড়া করলে অনেক নয়েজ যোগ হবে, প্লাস হচ্ছে আপনার সাউন্ডটা হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট এরকম উপর নিচ করবে, যেটা শুনতে মোটেই ভালো লাগবে না এবং আপনিও কমফোর্ট ফিল করবেন না। তো সেজন্য অবশ্যই আপনি একটা স্ট্যান্ড ইউজ করতে পারেন। এরপর পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে যে নয়েজ, এটা খুবই বড় একটা সমস্যা। সো আমরা অনেকেই মনে করি যে সফটওয়্যার হয়তো বা ম্যাজিক করে বা সফটওয়্যার হয়তো বা জাদু জানে। আমি হয়তো বা ঝড়বন্যার ভেতরে গিয়ে বা আমি হয়তো বা মাঝ রাস্তায় গিয়ে গাড়ির হর্নের ভেতরে সব সাউন্ড রেকর্ড করা শুরু করলাম, সেটা হয়তো বা কম্পিউটার বা যে সাউন্ড এডিটিং সফটওয়্যার আছে সেটা হয়তো বা সব নয়েজ রিমুভ করে দিবে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ নয়েজ অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল সাউন্ড। সো আমরা এই অ্যাকচুয়াল সাউন্ড এবং নয়েজটাকে হচ্ছে ডিভাইড করতে পারি না, এই দুইটার পার্থক্যটা বুঝতে পারি না। নয়েজ হচ্ছে সেই জিনিসটাই যেটা হচ্ছে আপনার মেইন সাউন্ড না, অর্থাৎ আপনার মাইক্রোফোন মেইন সাউন্ড হিসেবে রেকর্ড করে না। তো আপনার মাইক্রোফোন কোনগুলো মেইন সাউন্ড হিসেবে রেকর্ড করে না? ধরেন আমি এই যে লেভেলে কথা বলছি, এই লেভেলে যদি আমার পাশ থেকে অন্য কেউ কথা বলে আপনি তো সেটাকে নয়েজ বলতে পারেন না। বা আমি এই যে জোরে সাউন্ডে কথা বলছি, এই সাউন্ডে যদি পাশ থেকে একটা থালাবাটি পড়ে যায়, বা পাশ থেকে যদি এই সাউন্ডে ফ্যান চলে, বা পাশ থেকে যদি গাড়ি হর্ন দেয়, সেটাকে তো আপনি নয়েজ বলতে পারেন না। তো আপনি গাড়ি হর্ন দিলে সেটা কোনোভাবেই আপনি সফটওয়্যার দিয়ে রিমুভ করতে পারবেন না বা আপনার কম্পিউটার দিয়ে রিমুভ করতে পারবেন না। সো নয়েজ হচ্ছে সেই জিনিসটাই যেটা আপনার হচ্ছে সাইডে যদি কোনো ফ্যান চলে বা সাইডে যদি কম্পিউটারের শব্দ হয়, কম্পিউটারের ফ্যানের শব্দ হয়, আপনার এসির শব্দ হয়, এরকমটা হলে আপনি সেক্ষেত্রে সেটাকে নয়েজ বলতে পারেন। কিন্তু আপনার পাশে একটা বাচ্চা কান্নাকাটি করছে বা আপনার পাশে টিভি চলছে পাশের রুমে, সেটা কিন্তু নয়েজ না, সেটা কিন্তু আপনার মেইন সাউন্ড। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আশা করতে পারি না যে আমরা সফটওয়্যার দিয়ে সেই সাউন্ডগুলো রিমুভ করে দেবো। আমরা যদি চাইও, হ্যাঁ যায়, সফটওয়্যার দিয়ে যে যায় না তা না, সফটওয়্যার দিয়ে যায়। তবে আমরা যদি সেগুলোকে রিমুভ করতে চাই তাহলে দেখবেন যে আপনার ভয়েসের কোয়ালিটি একেবারে যাচ্ছে তাই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এবার আমাদের করণীয় হচ্ছে যে আমাদের রুমটা বা আমরা যে জায়গায় রেকর্ড করব সেটাকে এমনিতেই নয়েজ ফ্রি রাখতে, অর্থাৎ যে জায়গাতে আমাদের সাউন্ড আসে না। তো সেক্ষেত্রে আমাদের অনেকের ক্ষেত্রে অনেক অবস্ট্রাকল থাকবে, অনেকের ক্ষেত্রে অনেক ঝামেলা থাকে, বাধা বিপত্তি থাকে, যে আমার বাসায় তো বাচ্চা কান্নাকাটি করে, বা আমার তো হচ্ছে টিভি চলে পাশের বাসায়, সো আমি কিভাবে করব, বা আমার তো আলাদা রুম নেই, আমি কিভাবে করব? বিশ্বাস করেন ভাই, আমি নিজে এক সময় রাত 1টা পর্যন্ত ওয়েট করতাম ভয়েস ওভার দেওয়ার জন্য। সো কারণ কি? কারণ হচ্ছে রাত 12টা পর্যন্ত আমার বাসার পাশে বৃষ্টি না, আমার বাসার সাইডে হচ্ছে রোড ছিল, সেটা কাইন্ড অফ মেইন রোডের মতোই, এবং সেখান থেকে নিয়মিত গাড়ি চলাচল করতো, যে কারণে আমি দিনের বেলায় ভয়েস ওভার দিতে পারতাম না, দিনের বেলায় গাড়ি চলাচল করতো, এবং রাতে একটা সময় গিয়ে আবার হচ্ছে কিছু সময় পরে দেখা যায় শীতকালে আমাদের হচ্ছে শিশির পড়া শুরু হয়, আবার বর্ষাকালে বৃষ্টি শুরু হয়, বজ্রপাতের সাউন্ড থাকে,
এরপর বিভিন্ন রকম সাউন্ড থাকে, আবার সকাল হয়ে গেলে মোরগ ডাকে। সো এরকম ঝামেলা ফেস করতাম। তো সেই জন্য আমাকে একটা হচ্ছে মাঝামাঝি টাইম পিক করতে হতো, রাত 2টা থেকে বা রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত। এর আগে পরে আমি কখনো করতে পারতাম না, তাহলে হয়তো বা ওই সাইডে গেলেও সমস্যা, এই সাইডে আসলেও সমস্যা। অর্থাৎ রাতের সাইডে গেলেও সমস্যা, দুপুরে তো করতেই পারছি না, আবার এই সাইডে সকাল হয়ে গেলেও সমস্যা। তো আমাকে ওই রাত 1টা থেকে 3টা বা 4টার ভেতরেই ভয়েস ওভার দিয়ে ফেলতে হতো। আমাকে কিন্তু ওই শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার জন্য রাত জাগতে হতো। আশা করছি আপনাদের সবার ক্ষেত্রে এরকমটা হবে না, বা আপনারা এই জিনিসটার অন্যভাবে সমাধান করে ফেলবেন। আমার হচ্ছে ক্ষেত্রে সম্ভব ছিল না, যে কারণে আমাকে এরকম করতে হতো। সো এইরকম লেস নয়েজি রুম যদি ব্যবস্থা থাকে তাহলে সেটা ব্যবস্থা করতে হবে, অথবা যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে যে কী করে আপনার রুমটা লেস নয়েজি করা যায়, বা রুমে সাউন্ড না থাকে, রুমে বাচ্চা কাচ্চা কান্নাকাটি না করে, বা রুমে আশেপাশে টিভি না থাকে। আপনি ছাদে গিয়ে করতে পারেন, আপনি হচ্ছে রাতে করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনাকে একটা লেস নয়েজি প্লেসে আপনাকে ভয়েসটা রেকর্ড করতে হবে। আপনি অবশ্যই আপনার নয়েজটা সফটওয়্যার দিয়ে রিমুভ করতে পারবেন, কিন্তু আমি ওই যে বলেছি সেটা হচ্ছে খুবই সামান্য মাত্রার নয়েজ। বেশি নয়েজ যদি আপনি রিমুভ করতে চান আপনার অডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আমি কাউকে ডিমোটিভেট করছি না যে সব সফটওয়্যার কাজ পারে না, আপনাকে অবশ্যই এরকম একটা রুম রাখতে হবে। তবে যতটা সম্ভব আমরা সব কাজের ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা হচ্ছে কি বলে বাহ্যিকভাবেই সেটাকে সুন্দর করতে, এবং সফটওয়্যার দিয়ে ঘষা মাজা আমরা খুবই সামান্য করতে চাই। কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিস অর্গানিকভাবেই অনেক সুন্দর করে সাজাবো, অর্গানিকভাবেই অনেক সুন্দর করে কাজ করব। আমরা যদি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা এরকমটা আশা করব না যে আমি এখন যেভাবে ইচ্ছা শ্যুট করি মানে আমি এডিটিংয়ে গিয়ে সুন্দর করে ফেলবো। এটা কখনোই সম্ভব না। আপনি ক্যামেরায় যত ভালো করবেন এডিটিংয়ে গেলে আরও ভালো হবে। ঠিক আছে, আপনি যদি এডিটিংয়ে 20% ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি ওই 20% আগেই ক্যামেরায় ভালো করে রাখেন, তাহলে এডিটিংয়ে এসে আপনি আরও 20% ভালো করতে পারছেন, তাহলে হলো 40%। তো সেরকমভাবে আমাদেরকে ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে বা শ্যুটের ক্ষেত্রে যেটাই হোক না কেন আমরা চেষ্টা করব যাতে অর্গানিক যে রেকর্ডিংটা বা অর্গানিক যে শ্যুটটা সেটাই ভালো করে করতে, সেটাই লেস নয়েজি প্লেসে করতে, সেটাই অনেক প্রিমিয়াম করে করতে, তাহলে এডিটিংয়ে এসে আরও সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের বাসায় কোথায় কম শব্দওয়ালা রুম আছে, কোথায় লেস নয়েজি রুম আছে, একটু শান্ত জায়গা থাকে, একটু স্বাভাবিক থাকে, একটু হচ্ছে সাউন্ড কম আসে অন্য রুম থেকে, এরকম একটা জায়গা আমরা খুঁজে বের করব এবং সেখানে বসেই আমরা নির্দিষ্ট সময়ে রেকর্ড করে ফেলব। আর এক্সেপশন তো থাকেই সব ক্ষেত্রেই, যে আমি সব দিন এক জায়গায় বসে রেকর্ড করতে পারছি না, বা আমি সব দিন লেস নয়েজি রুম বের করতে পারছি না, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে এরকম একটা ব্যবস্থা আপনি করতে পারেন। এরপর আসা যাক স্ক্রিপ্ট। আমরা অনেকেই ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে মনে করি, আমি পার্সোনালি মনে করতাম যে স্ক্রিপ্ট লেখার দরকার হয় না। সো আমি হচ্ছে স্ক্রিপ্টের ঘোর বিরোধী ছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে আমাকে স্ক্রিপ্ট ফলো করতেই হয়েছে। আমাদের আশেপাশেও অনেকেই দেখবেন যে অনেকে এই স্ক্রিপ্টটা ফলো করতে চায় না, কারণ স্ক্রিপ্ট লেখাটা প্যারা মনে হয়, প্রচুর প্যারা। কারণ একটা ভিডিও বানাবো, তার জন্য আবার স্ক্রিপ্টের কী দরকার, আমি তো এমনিতেই বলে দিতে পারি। সো আপনি যদি এমনিতে 2 লাইন বলতে পারেন, আপনি স্ক্রিপ্ট যদি লেখেন ওই 2 লাইনই আপনি বলতে পারবেন 4 লাইন, অর্থাৎ ওই 2 লাইন তো আপনি বলবেনই, সাথে আরও 2 লাইন অ্যাটাচ করে বলতে পারবেন। সো স্ক্রিপ্টটা অবশ্যই জরুরি কোনো বিষয় বলার ক্ষেত্রে বা কারোর সামনে স্পিচ দেওয়ার ক্ষেত্রে। আপনি যেহেতু ভয়েস ওভার দিবেন বা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেহেতু তো আপনি কারো না কারোর সামনে আসছেনই, অডিয়েন্সের সামনে আসছেন। সেটা আপনি হোক ফেস নিয়ে আসেন বা ফেস ছাড়া ক্যামেরার পেছনে বসে কথা বলেন বা যাই করেন না কেন। সো আপনি কিন্তু মানুষের সাথে কথা বলছেন, তো সেটা কিন্তু অনেক গোছালো পরিপাটি হওয়া উচিত। তো এইটা করতে হলে আমাদেরকে অবশ্যই স্ক্রিপ্ট ফলো করতে হবে। আমি যদি মনে করে থাকি যে আমি অনেক ভালো পারি, আমি সবই একাই 100, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। আপনাকে স্ক্রিপ্ট ফলো করতেই হবে, কারণ এবং এই স্ক্রিপ্টিংটাও আমাদেরকে শিখে নিতে হবে। আমার কন্টেন্ট অনুযায়ী আজকে আমার কন্টেন্টে কী বানাবো, আজকে আমার কন্টেন্টে কী দেখাবো, এই অনুযায়ী আমি ছোটো ছোটো পয়েন্ট নোট করতে পারি। আমি যদি ডিটেইলে না লিখতে চাই যে হ্যাঁ এই পয়েন্টটা লিখেছি, তারপর এই পয়েন্টটা লিখেছি, তারপর এই পয়েন্টটা লিখেছি, এবার একটা পয়েন্ট দেখে আমি বিস্তারিত বলবো। সো এই স্ক্রিপ্টের সাথে অভ্যাস করতে হবে, স্ক্রিপ্ট লেখার অভ্যাস করতে হবে। ভয়েস ওভারের ক্ষেত্রে স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং স্ক্রিপ্ট ছাড়া ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন না।
তাহলে যেটা হবে যে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন। আপনি দেখবেন যে আপনি ভয়েস ওভার দিতে গিয়ে বা ক্যামেরার সামনে বসে ফেস ক্যাম ভিডিও করতে গিয়ে বা আপনি সাউন্ড রেকর্ড করতে গিয়ে বারবার কনফিডেন্স হারাচ্ছেন, আপনি ঢোক গিলছেন, আপনি পানি খাচ্ছেন, আপনি ঘেমে যাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন, নার্ভাস ফিল করছেন, এবং সেটা আপনার ভয়েস ওভারের মধ্যেও বোঝা যাচ্ছে। কারণ আমি যদি ভয় পেয়ে কথা বলি, আপনি কিন্তু আমার কথা শুনে বুঝতে পারবেন। সো স্ক্রিপ্টিংটা অবশ্যই জরুরি। এরপর আমরা যদি আসি, এটা হচ্ছে কমফোর্ট। সো আপনি ভয়েস ওভার দেওয়ার সময় আপনাকে অবশ্যই কমফোর্ট ফিল করতে হবে, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। আপনি যদি একটা হচ্ছে এমন জায়গায় বসে আছেন বা এমনভাবে বসে আছেন যেখানে আপনি মোটেই কমফোর্ট ফিল করছেন না, সো কমফোর্ট ফিল করাটা কিন্তু অবশ্যই জরুরি। কারণ আপনি যদি কমফোর্টে ফিল না করেন তাহলে আপনি পড়বেন কিভাবে, স্ক্রিপ্টটা কিভাবে পড়বেন, বা আপনি যেটা পড়ছেন সেটা কেন ভালো শোনাবে। কারণ আপনি ওই যে বললাম যে আপনি ধরেন এমন একটা জায়গায় বসে আছেন যেখানে আপনি কমফোর্ট ফিল করছেন না, তো ধরেন আপনি হচ্ছে খুবই আনইজিভাবে বসে আছেন, বা আপনার বসে থাকতে প্রবলেম হচ্ছে, বা আপনি এমনভাবে বসে আছেন যে আপনার কথা বলতে প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই পড়ার দিকে ফোকাস করতে পারবেন না, আপনি নিশ্চয়ই আপনার যে সমস্যাটা হচ্ছে সেই দিকে ফোকাসড থাকবেন। অর্থাৎ আপনার যে প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনার বসতে প্রবলেম হচ্ছে বা আপনার কোনো এক জায়গা থেকে সমস্যা হচ্ছে, তো সেই জায়গায় আপনার মনটা থাকবে, অর্থাৎ সেই জায়গায় আপনি বারবার বিরক্ত হবেন সেই জায়গাটা নিয়ে, কিন্তু আপনি পড়ার দিকে ফোকাস করতে পারবেন না, বা স্ক্রিপ্টিং বা ভয়েস ওভারের দিকে আপনি ফোকাস করতে পারবেন না, যে কারণে যেটা হবে যে আপনার ভয়েস ওভারের কোয়ালিটি অনেক কমে যাবে। তো এটা হওয়া অবশ্যই খারাপ, কারণ আপনি শুধুমাত্র বসার জন্য বা শুধুমাত্র দাঁড়িয়ে থাকার জন্য আপনার ভয়েস ওভার বা সাউন্ডের কোয়ালিটি লুজ করছেন। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার যেভাবে কমফোর্ট ফিল হয়, অধিকাংশ স্পেশালিস্টই সাজেস্ট করে ভয়েস ওভার দেওয়ার সময় দাঁড়িয়ে ভয়েস ওভার দিলে অনেক সুন্দর হয়। আমি নিজে বসে ভয়েস ওভার দিই, যেটা আমার কাছে কমফোর্ট মনে হয়, তবে দাঁড়িয়ে ভয়েস ওভার দিলে আমি আরও বেশি এনার্জি পাই। তো এই এনার্জির বিষয়টাও খেয়াল রাখবেন, এবং কমফোর্টের বিষয়টা অবশ্যই, কারণ আপনি যদি কমফোর্ট ফিল না করেন তাহলে কিন্তু আপনার ভয়েস ওভারের কোয়ালিটি ভালো হবে না। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি হেলান দিয়ে ভয়েস ওভার দিবেন, বা আপনি শুয়ে ভয়েস ওভার দিবেন, বা আপনি বসে ভয়েস ওভার দিবেন, বা আপনি দাঁড়িয়ে ভয়েস ওভার দিবেন, আপনার যেভাবে কথা বলতে সুবিধা হয়, আপনি যেভাবে সব থেকে বেশি কমফোর্ট ফিল করেন, আপনার কথা বলতে সব থেকে বেশি যেভাবে ভালো লাগে, আপনি সেভাবে বসে স্ক্রিপ্টটা আগে একবার পড়ে নেবেন এবং তারপর আপনি ভয়েস ওভার দিবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে একটা কমফোর্টেবল পজিশনে একটা হচ্ছে নিজেকে ইজি হয়ে বসতে হবে, ইজি হয়ে দাঁড়াতে হবে, এবং তারপর আপনি ভয়েস ওভারটা দিবেন। এমন না যে আপনি ভয়েস ওভারটা আগেই দিয়ে ফেললেন। তো এই বিষয়গুলো আমরা কেন জানছি, কারণ একটা ভয়েস ওভারের ক্ষেত্রে আমাদের মনে হয় যে হ্যাঁ, সাউন্ডের কাজ আমি দাঁড়িয়ে রেকর্ড করে ফেললাম, খুবই সহজ কাজ, কিন্তু বিষয়গুলো এত সহজ না। কারণ এখানে যেহেতু আপনার কন্টেন্টটাই সাউন্ড, বা আপনার কন্টেন্টটাই দুইটা, একটা ভিজুয়াল একটা সাউন্ড, তো সাউন্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিতে গেলে আপনাকে এই যে ছোট্ট ছোট্ট সিম্পল একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে। সো এই জিনিসগুলোর দিকে যখন আপনি ফোকাস করতে আসবেন তখন এই জিনিসগুলোও দেখতে হবে যে আপনি ভয়েস ওভারকে দাঁড়িয়ে দিবেন না বসে দিবেন। সো এই জিনিসগুলো আমাদের কাছে মনে হতে পারে যে ভাই এগুলো কি বলছে, ভয়েস ওভার দাঁড়ায় দিব নাকি বসে দিব, এগুলোও বলছে। তো এইগুলো আমাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু আমি বলছি যে হ্যাঁ, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইগুলো আমরা অনেকেই গায়ে লাগাই না, মিস করি না বলে আমাদের কন্টেন্টের কোয়ালিটি যাচ্ছে তাই হয়, বাজে হয়, খুবই বাজে হয়। সো এরপর যদি আমরা আসি, হ্যাভ এ ড্রিঙ্ক। সো আমাদেরকে ভয়েস ওভার দেওয়ার সময় যেমনটা কমফোর্টের বিষয়ে খেয়াল রাখতে হবে, তেমনি আমাদের মুখের কমফোর্টের বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমাদের মুখ যাতে কমফোর্ট ফিল করে। আপনারা অনেক সময় দেখবেন যে আমি কথা বলার সময় বা হচ্ছে ক্লাস নেওয়ার সময় অনেক সময় আশপাশ থেকে পানি খাওয়ার সাউন্ড শোনা যায় বা চা কফি খাওয়ার সাউন্ড শোনা যায়, যেটা মোটেও ঠিক না। কিন্তু এটা খুবই বিরক্তিকর জিনিস। তবে এই জিনিসটা আপনাকে করতে হবে যদি আপনি ভয়েস ওভার কোয়ালিটি বেটার করতে চান। আপনি মুখ ফাঁকা রাখলে বা অনেকক্ষণ ধরে কথা বললে গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। তো এই শোকানো ভাবটা আমাদের
হচ্ছে আবার ভেজাতে হবে চা অথবা কফি অথবা আপনি যে ড্রিঙ্কসটা পছন্দ করেন, পানি বা অন্য যে কোনো কিছু হতে পারে, আপনি সেটা খেতে পারেন। এবং এক্ষেত্রে শুধুমাত্র রিকমেন্ডেশন ড্রিঙ্কস থাকবে না, এক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে যে আপনি টুকটাক খেতেও পারেন। তবে সে খাওয়াটা যাতে বেশি না হয়ে যায়, আপনি অল্প মাত্রায় খেতে পারেন এবং তাহলে আপনার মুখটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনি কথা বলতে আবার কমফোর্ট ফিল করবেন। আপনি কথা বলে আধা ঘন্টা কথা বলে হাঁপিয়ে গিয়েছেন, আপনি উঠে 5 মিনিটের জন্য ঘুরে আসেন আর 1 মিনিট ধরে কিছু একটা খেয়ে আসেন, আপনি দেখবেন যে আপনি কথা বলতে আবার অনেক এনার্জি ফিল করছেন, অনেক হচ্ছে আপনার ভালো লাগছে ভয়েস ওভার দিতে এবং আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার হচ্ছে। সো এবং কথা বলতে মাঝে মাঝে আমাদের 2 মিনিট কথা বলার পরই বা 1 মিনিট কথা বলার পরই আমাদের ভয়েসের কোয়ালিটিটা একটু লুজ হয়ে যায়, যেটা আমরা হচ্ছে সবাই সবসময় বুঝতে পারি না। তবে অডিয়েন্স যদি খেয়াল করে তারা বুঝতে পারবে। আপনি হয়তো বা কথা বলার সময় ধরতে পারেন না ওইভাবে, তো আপনার উচিত যে আপনার ভয়েস ওভার দেওয়ার সময় বিশেষ করে বা হচ্ছে আপনি যে সময় আমার মতো ক্লাস নেবেন বা লং টাইম ধরে কথা বলবেন, তখন আপনাকে অবশ্যই, আপনি হয়তো অনেক নিউজ চ্যানেলে দেখে থাকবেন যে যারা নিউজ রিপোর্টার তারা ভুল করে চা খেয়ে ফেলে, এরকম হয়তো দু একটা ক্লিপ ভাইরালও হয় মাঝে মধ্যে, আপনারা দেখে থাকবেন যে চা কফি খাচ্ছে তারা। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে আপনার পাশেও চা কফি থাকে, আপনার জিনিসপত্র ভাইরাল হবে না, সমস্যা নেই। তবে আপনি এই জিনিসটা এনশিওর করবেন যাতে আপনার ভয়েসের কোয়ালিটি লুজ না হয়, কারণ দিন শেষে যদি ভয়েস কোয়ালিটি লুজ থাকে বা এই সমস্ত ছোট ছোট কারণে যদি আপনি ভয়েস কোয়ালিটি প্রপার না করতে পারেন, তাহলে আপনার এই যাবতীয় দৌড়াদৌড়ি কষ্ট সব কিছু বৃথা যাবে। কারণ মানুষ আপনাকে দেখছে না বা আপনাকে দেখছে, শুনছে তো আপনার কথা, তো কথাটাই যদি কোয়ালিটিফুল না হয়, মাচ প্রফেশনাল না হয়, ক্লিয়ার না হয়, তার যদি পছন্দ না হয়, তাহলে সে আপনার কথা কেন শুনবে? আর সে যখন আপনার কথা শুনবে না, তখন আপনি কি করবেন? তখন আপনি হাঁ করে তাকিয়ে থাকবেন যে অন্য মানুষের কথা শুনছে, আমার ভিউ কেন হয় না এরকমটা মনে করবেন। সো এই সমস্ত ছোট ছোট দিকে খেয়াল দিতে হবে। অর্থাৎ আপনি ভয়েস ওভার দেওয়ার সময় চা কফি অবশ্যই পাশে রাখতে পারেন, চাইলে টুকটাক ড্রাই হচ্ছে ফুডও রাখতে পারেন, আপনি ফ্রুটস রাখতে পারেন, আপনি সেগুলো খেতে পারেন। এগুলো আপনার ভয়েস ওভারের কোয়ালিটি বেটার করবে। আমি নিজে হচ্ছে ভয়েস দেওয়ার সময় পাশে পানি রাখি, আমি পানিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি ভয়েস দিতে, এবং পানি খেলে এবং আমি যদি ভয়েস দিয়ে ক্লান্ত হয়ে যাই, আমার একটু রেস্ট নিলেই আবার ঠিক হয়ে যায়। তো আপনি চাইলে পানি খেতে পারেন, চা খেতে পারেন, কফি খেতে পারেন, আমি মাঝে মাঝে চা খাই, কফি খাই, তো এইগুলো আপনি করতে পারেন। এরপর যদি আমরা আসি, সেটা হচ্ছে ভয়েস এক্সপ্রেশন। সো আপনি যখন ভয়েস দিবেন বা সাউন্ড রেকর্ড করবেন, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু তার সাথে ফেস টু ফেস কথা বলছেন না, অর্থাৎ আপনি তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন না। তো আপনি যখনই একটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবেন আর যখন তার সাথে ভিডিও কলে কথা বলবেন, দুইটার ভেতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি অনেক সময় খেয়াল করবেন যে ভিডিও কলে মানুষের মনের ভাব এক্সপ্রেস করতে পারে না, বা প্রপার যে হচ্ছে মেসেজটা সে ডেলিভার করতে চাচ্ছে সেটা ওইভাবে করতে পারছে না, কারণ ভিডিও কলে কথা বলছে। তো যেহেতু এটা ফেস টু ফেস কথা না, আপনাকে মনে রাখতে হবে যে আপনি কাইন্ড অফ ভিডিও কলেই কথা বলছেন তার সাথে। তো সেক্ষেত্রে আপনাকে যা বোঝানোর বা যা বলার তাকে তা আপনাকে ভয়েস ওভারের মধ্যেই বলে দিতে হবে। অর্থাৎ আপনার ভয়েসের এক্সপ্রেশন, আপনি যে কথা বলছেন সেই কথাটা কি আপনি হেসে বলছেন, নাকি আপনি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন, নাকি অনেক রেগে আছেন, আপনি কিভাবে তাকে বলতে চাইছেন সেটা কিন্তু আপনি তাকে দেখাতে পারবেন না যে হ্যাঁ আমি তোমার উপরে রেগে আছি। আপনি আপনার ফেসে যে রাগের ভাবটা আসে সেটা তো সে দেখবে না। তো সেক্ষেত্রে আপনার ভয়েসের এক্সপ্রেশন দিয়েই আপনাকে বোঝাতে হবে যে আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন। আপনাকে আর আপনার ভয়েসের এক্সপ্রেশনের ভেতরে আপনাকে খুবই এনার্জেটিক থাকতে হবে, আর না হলে তো অপরপক্ষ ঘুমিয়ে পড়বে। কারণ সে তো আপনাকে দেখতেও না পারছে দেখতে, অথবা দেখতে পাচ্ছে আপনি কিন্তু সামনে তো নেই আপনি, তো সে হয়তো বা মোবাইলে আপনাকে দেখছে বা কম্পিউটারে আপনাকে দেখছে, তো সে তো তার তো ঘুমিয়ে পড়ার পসিবিলিটি থাকে যে সে আপনার কথা শুনতে শুনতে হচ্ছে বোর হয়ে ঘুমিয়ে গিয়েছে। তো আপনাকে কিন্তু তার মনোযোগটা ধরে রাখতে হবে, এবং সেই জন্য আপনার ভয়েসের এক্সপ্রেশনটা অবশ্যই জরুরি। এক্সপ্রেশন মিনস আপনার ভয়েস শুনে বোঝা যাবে যে আপনি কি হাসছেন, নাকি কান্না করছেন, নাকি রেগে আছেন, নাকি তার সাথে খুবই ভালো ব্যবহার করছেন।
এই সব কিছুই আপনার ভয়েস ওভারের মাধ্যমেই ক্লিয়ার করতে হবে, কারণ যারা ভয়েস ওভার আর্টিস্ট থাকে রেডিওতে যে তাদেরকে খেয়াল করবেন যে তারা কিন্তু ভয়েসের ভেতরেই অনেক অ্যাক্টিং করতে পারে ভয়েস দিয়েই। সো এই ভয়েস দিয়ে আমাদের অ্যাক্টিং করাটা টুকটাক শিখে নিতে হবে। মনে করতে পারেন যে ভাই আসছি তো ভিডিও বানাইতে, আর কত কিছু শিখাবেন। সো এই জিনিসগুলো নিয়ে ভয় পেলে চলবে না, কারণ এগুলোও কিন্তু স্কিল, আর এগুলা দিয়েই হচ্ছে আমাদের টুকটাক এই ইন্ডাস্ট্রির মেইন জিনিস। এই ছোট্টখাটো জিনিসগুলোর কারণেই এই ইন্ডাস্ট্রিতে অনেকেই শাইন করতে পারে, অনেকেই শাইন করতে পারে না। এই জিনিসগুলো অনেকেই হয়তো বা জানে না এখন পর্যন্ত, যে জিনিসগুলা হচ্ছে এই ইন্ডাস্ট্রির ভেতরের লোকজন ফলো করে, কিন্তু তারা এইভাবে সামনে আনারও প্রয়োজন পড়ে না। অনেকে জানে না, অনেকে হয়তোবা অনেক দিন কাজ করার পরে এই জিনিসগুলো ফলো করে। তো আপনাকে কিন্তু এই ভয়েস ওভারের এক্সপ্রেশনটা খেয়াল রাখা খুবই জরুরি, যে আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটা অ্যাজ ইউজুয়াল রিডিং পড়া না হয়ে যায়, যে হ্যাঁ আমি এইভাবে পড়ছি, আপনি যেভাবে রিডিং পড়েন আর কি, তো সেভাবে রিডিং পড়া না হয়ে যায়। আপনি যে ভয়েস ওভারটা দিচ্ছেন সেটা যাতে কথা হয়, সেটার ভেতরে যাতে এক্সপ্রেশন থাকে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এইগুলো যদি আপনি খেয়াল না রাখেন দিন শেষে, তাহলে মনে হবে যে আপনি দেখে দেখে রিডিং পড়ছেন। আমাদের অনেক ভিডিও দেখার সময়, বিশেষ করে ডকুমেন্টারি ভিডিও বা নিউজ ভিডিও, এগুলো দেখার সময় আননোন চ্যানেলগুলোতে অনেক সময় মনে হয় যে এই কী রিডিং পড়ছে বা এইগুলো কী বানাইছে। সো এরকম হচ্ছে যখন মনে হয়, তখন নিশ্চয়ই এইটা সে শুনলে তার কাছে ভালো লাগবে না। সো এটা কিন্তু তার হচ্ছে এই যে ভয়েসের এক্সপ্রেশন ছিল না ভিডিওর ভেতরে, যে সে কী বানাইছে এগুলা হাবিজাবি। সো এগুলো আপনি তখনই বলবেন যখন তার ভয়েসের ভিতরে এক্সপ্রেশন পাবেন না। সে রিডিং পড়ে যাবে একটা না কন্টিনিউয়াসলি, একটা রাগের কথাও সে হচ্ছে রিডিং পড়ার মতো বলে যাচ্ছে, একটা সফট কথাও সে রিডিং একই সুরে পড়ে যাচ্ছে, আবার হচ্ছে যখন অ্যাজ ইউজুয়াল কথা বলা হচ্ছে সেটাও একইভাবে আছে, আবার যখন অনেক হচ্ছে কি করা হয়, যখন অনেক খারাপ কথা বলা হয়, রেগে যাওয়া হয়, এই সব কিছুই তার একই টোনে আছে, তখন কিন্তু জিনিসটা আর ভালো লাগবে না। আপনাকে এই ভয়েস ওভারের এক্সপ্রেশনের দিকে বা হচ্ছে আপনি যে এক্সপ্রেশনটা দিবেন আপনার ভয়েসের মাধ্যমে, এটা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা একদিনে হবে না। সো আপনি বারবার প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। সো এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং এইটা অবশ্যই জরুরি বিষয়। এটাকে যদি আমরা কম গুরুত্ব দিয়ে ফেলি সেক্ষেত্রে ভুল করব। এরপর আসা যাক ভয়েস ওয়ার্ম আপের দিকে। আমরা ভয়েস দেওয়ার আগে অনেকেই ভয়েস ওয়ার্ম আপ করি না, আমাদের মুখটা বা গলাটা ওয়ার্ম আপ করি না। ওয়ার্ম আপ বলতে আমি কি করতে পারি, ওয়ার্ম আপ বলতে কী বোঝায়, এক্সারসাইজ বোঝায়, যে ভাই আমি তো হচ্ছে যুদ্ধ করতে আসি নাই, আমি এক্সারসাইজ কেন করব, বা ভাই আমি তো মারামারি করতে আসি নাই, আমি এক্সারসাইজ কেন করব। সো আমি বলবো যে ভাই আপনি মারামারি করতে আসছেন, ইন্ডাস্ট্রির ভেতরে আরও 10টা হচ্ছে প্রফেশনাল মানুষের সাথে আপনি মারামারি লাগতেই আসছেন। তো মারামারি যখন আপনি লাগতে আসছেন, তখন কিন্তু আপনার এই ওয়ার্ম আপটা খুবই জরুরি। সো আপনি ভয়েসকে কীভাবে ওয়ার্ম আপ করতে পারেন, আপনি পানি দিয়ে সকালবেলা উঠে গড়গড়া করতে পারেন, আপনি ভয়েস দেওয়ার আগে কিছুটা কুলি করতে পারেন, গড়গড়া করতে পারেন, আপনি সাউন্ড করতে পারেন, বিভিন্ন রকম হচ্ছে আপনার ভয়েস ওভার দেওয়ার জন্য মুখের কিছু ব্যায়াম আছে, মাউথ এক্সারসাইজ লিখলে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় মাউথ এক্সারসাইজ। এগুলো লিখে আপনি হচ্ছে আপনি ওই কিছুটা আপনাকে দেখলে প্রতিবন্ধী রোগীর মতো মনে করতে পারে যে হ্যাঁ কি প্রতিবন্ধী বা কোনো রোগ আছে, আপনি যে এক্সারসাইজগুলো করবেন কি এইগুলা আপনি আপনার করার সময় লজ্জাও লাগতে পারে। অর্থাৎ আপনাকে অনেক রকমের সাউন্ড প্র্যাকটিস করাবে, যেমন উ, তারপরে হচ্ছে হা করায় রাখবে অনেকক্ষণ। সো এই ব্যায়ামগুলো আপনি যখন করবেন আস্তে আস্তে, তখন আপনার মুখের অনেক জড়তা কেটে যাবে। আপনার কথা বলার সময় যে সমস্ত জড়তা আছে, আপনার অনেক শব্দ উচ্চারণ হয় না, উচ্চারণে বেঁধে যায়, আপনার প উচ্চারণে বেঁধে যায়, ফ উচ্চারণে বেঁধে যায়, ভ উচ্চারণ বয়ের মতো হয়, বা ফ উচ্চারণ পয়ের মতো হয়, তখন আলটিমেটলি ঝামেলাগুলো ক্রিয়েট হয়। যে আমি ভাত খাবো বা আমি ভাত খাবো, এটাকে না বলে আমি ভাত খাবো, তো এরকমটা অনেকে বলে। তো এই জিনিসগুলো যখন হবে তখন কিন্তু আপনার ভয়েসটা সো মাচ আনপ্রফেশনাল লাগবে।
তো এক্ষেত্রে আপনার ভয়েস দেওয়ার আগে আপনার ভয়েসটা কিন্তু ওয়ার্ম আপ করাটা জরুরি। আপনি ভয়েস দেওয়ার আগে আপনি 2 মিনিট ওয়ার্ম আপ করবেন, অর্থাৎ ভয়েসের বিভিন্ন রকম ব্যায়াম আছে, আমি সেগুলো এখন না করি, সেগুলো করলে আপনারা হয়তো বা অনেকেই হাসাহাসি শুরু করবেন। সো সেগুলো আপনারা একটু দেখে নেবেন, যে মাউথ এক্সারসাইজ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এগুলো আপনারা টুকটাক ফলো করতে পারেন। এগুলো করলে আপনাদের মুখের অনেক জড়তা কেটে যাবে, অনেক জড়তা কেটে যাবে। সো আপনি পানি দিয়ে কুলি করতে পারেন, গড়গড়া করতে পারেন, আপনি হচ্ছে অনেক রকম সাউন্ড করতে পারেন যেগুলো ইউটিউবে পাওয়া যায়, যেগুলো আমি করতে পারছি না এখন, বারবার আটকে যাচ্ছে। সো এরকম আপনি ভয়েসটা ওয়ার্ম আপ করে নিলে আপনার ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আছে প্রি রিড স্ক্রিপ্ট। সো আমাদেরকে স্ক্রিপ্টটা আগে একবার পড়তে হবে। আমি যে স্ক্রিপ্টের উপরে ভিডিও বানাচ্ছি এই স্ক্রিপ্টটা আমাকে আগে একবার পড়ে নিতে হবে, কারণ আমি এই স্ক্রিপ্টটা হঠাৎ করে যদি আমি দেখে পড়তে চাই এবং সেটাই যদি ফাইনাল ভয়েস ওভার হিসেবে চালিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমার যে সমস্যাটা হবে, আমি অনেক জায়গায় বেঁধে যাব, অনেক উচ্চারণ সঠিক হবে না, আমি অনেক জায়গায় বুঝতে পারবো না, আমার থেমে যেতে হবে, থেমে গিয়ে আবার দেখতে হবে। সো এই সমস্ত জড়তা কাটানোর জন্য আমাকে কিন্তু স্ক্রিপ্টটা আগে একবার পড়ে নিতে হবে, এবং আপনি আগে যখন স্ক্রিপ্টটা একবার পড়ে নেবেন, আপনি পরের বার দেখবেন যে আপনার ভয়েস ওভার দিতে গেলে অনেক সহজ লাগছে এবং ভয়েসটা আরও প্রফেশনাল লাগছে, আপনি কম বাজছেন, এবং আপনার প্রসেসিংয়ে অর্থাৎ পোস্ট প্রসেসিংয়ে আপনার এডিটিংয়ের সময় আপনার সময় অনেক কম লাগছে এবং আপনি এডিট করে অনেক মজা পাচ্ছেন, সাউন্ডটা অনেক কোয়ালিটিফুল শোনাচ্ছে। অর্থাৎ আমি এতক্ষণ যেটা বললাম যে এই সব কিছু যখন আপনি আগে থেকেই অ্যাপ্লাই করবেন এবং তারপর যখন আপনি এটা এডিটিংয়ে নিয়ে যাবেন, তারপর সেটাকে সেখানে নিয়ে যখন আরও ঘষা মাজা করবেন, তখন দেখবেন যে এই জিনিসটা টোটালি বাটার হয়ে গিয়েছে, বাটার স্মুথ। সো আপনাকে স্ক্রিপ্টটা আগে একবার যদি আপনি পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হয় যে আপনি স্ক্রিপ্টটা আগে একবার দেখে একটা ধারণা নিয়ে নিয়েছেন। আপনি স্ক্রিপ্টটা একবার পড়তে পারেন, 2বার পড়তে পারেন, আপনার যতক্ষণ পর্যন্ত ইজি না লাগছে ততক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিপ্টটা পড়তে পারেন, এবং এটা আপনার অনেকটাই জড়তা কাটাবে। এরপরের পয়েন্ট হচ্ছে ভয়। সো ডোন্ট বি অ্যাফ্রেড। আপনাকে ভয় পেলে চলবে না। ভয় যদি পান তাহলে সমস্যা হচ্ছে যে এই ভয়টা আপনার ভয়েস ওভারটার ভেতরেও প্রভাব ফেলবে এবং যেটা শুনতে মোটেই ভালো শোনাবে না। অর্থাৎ আপনি নার্ভাস ফিল করবেন এবং নার্ভাস ফিল করলে আপনার ভয়েস ওভারের কোয়ালিটিটা লুজ হয়ে যাবে। আপনার কথা শুনে মনে হবে যে আপনি এমনিতেই অনেক ভয়ের ভেতরে আছেন। সো তখন আপনার কথা যখন শোনা হবে তখন মনে হবে যে আপনি লেস কনফিডেন্ট, আপনার ভেতরে কনফিডেন্স নেই। সো আপনি ও এরকম সাউন্ড করতে থাকবেন, এরকম ভয়েস ওভারের ভিতরে এরকম সাউন্ড আসবে, কথা বলার সময় ভিডিওর ভেতরে এরকম সাউন্ড আসবে, তারপর আপনি ঢোক গিলবেন বারবার, যে জিনিসগুলো মোটেই ভালো লাগবে না শুনতে বা দেখতে। সো এই ভয় পেলে চলবে না, প্রচুর কনফিডেন্ট থাকতে হবে। আপনি এই কনফিডেন্সটা ধরে রাখবেন। আপনি মনে করবেন যে সামনে যে আছে সে কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, কিচ্ছু বোঝে না, সব আমি জানি, আমি বুঝি, আমি পারি। এইটা যখন আপনি মনে করবেন তখন দেখবেন যে আপনার ভয় অনেকটাই কেটে গিয়েছে, এবং সামনে তো আপনার থাকলে একটা ক্যামেরা থাকছে বা একটা মাইক্রোফোন থাকছে, এর বেশি কিছু তো থাকছে না। সো ক্যামেরাটা বাঘও না, ভাল্লুকও না, আমি যে কোনো কিছু করতে পারি। ফুটেজ খারাপ হলে ফুটেজ ধরে ডিলিট করে দিতে পারি, ভয়েস ওভার খারাপ হলে ভয়েস ওভার ধরে ডিলিট করে দিতে পারি। সো ভয় কেন পাবো? আমি ক্যামেরার সামনে লাফাইতে পারি, নাচতে পারি, আমি মাইক্রোফোন নিয়ে চিল্লাইতে পারি, যে কোনো কিছু করতে পারি। সো ভয় কেন পাওয়ার দরকার আছে? ভয় মোটেই পাওয়া যাবে না। আপনাকে প্রপার কনফিডেন্ট হয়ে, আবার ওভার কনফিডেন্ট না লাগে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। সো প্রপার কনফিডেন্ট হয়ে তারপর আপনি ভয়েস ওভার দিবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনার নিজের কাছে নিজের মনে না হবে যে হ্যাঁ আমি প্রপার কনফিডেন্ট, ভিডিওর ভেতরে আমার কনফিডেন্স ধরে রেখেছিলাম, এবং এটা ভয়েসটা আপনি দিয়ে শোনাবেন। আপনার আব্বু আম্মুকে শোনাতে পারেন, আপনার ভাই বোনকে শোনাতে পারেন, ফ্রেন্ডসদেরকে শোনাতে পারেন। যখন তারা বলবে যে হ্যাঁ এটা শুনে মনে হচ্ছে না যে তুমি নার্ভাস ফিল করছো ভয়েস ওভারের ভেতরে বা ভিডিওর ভেতরে, তখন আপনি সেটাকে কন্টিনিউ করবেন। কিন্তু এর আগ পর্যন্ত আপনি সবগুলো ফুটেজ ধরে ডিলিট করে দিবেন। এইগুলো নিয়ে কাজ করা যাবে না, এগুলো সমস্যাযুক্ত ফুটেজ, সমস্যাযুক্ত ভয়েস। সো
ভয় একদমই পাওয়া যাবে না। এই ভয় জিনিসটা আমাদের অনেকেরই শুরুর দিকে মানে কন্টেন্ট কোয়ালিটি লুজ করে দেয়, যে কারণে আমাদের উঠতে অনেক সময় লাগে। আমরা বলি যে ভাই আমি তো লাস্ট 2 বছর ধরে ইউটিউবিং করছি, আমি কেন পারছি না। সমস্যা তো ভাই আপনার গোড়াতে ছিল। আপনি এখন যতই কনফিডেন্স দেন আপনার আর কাজ হবে না, কারণ আপনার ইউটিউব চ্যানেলের হচ্ছে যে র্যাঙ্ক ওটা অনেক আগেই পড়ে গিয়েছে আপনার ভয়ভীতির কারণে। এখন আপনি যতই কোয়ালিটিফুল কন্টেন্ট বানান, ইউটিউবের কাছে আর মনে হচ্ছে না যে আপনি আর ভালো কন্টেন্ট বানাতে পারবেন, কারণ আপনার চ্যানেল যে সময় র্যাঙ্ক করেছিল, আপনার ভিডিও যে সময় ভিউ হয়েছিল 200-400, তখনই কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল ছিল না। আপনার কন্টেন্টের ভিতরে অনেক ভয়ভীতি ছিল, আপনার কন্টেন্টের ভিতরে হচ্ছে নার্ভাসনেস ছিল, আপনার ভয়েস ওভার প্রফেশনাল ছিল না, আপনি করেছেন ভয়েস ওভারের ভিতরে, আপনি হচ্ছে কমফোর্ট ফিল করেননি, আপনার ভয়েস ওভার ক্লিয়ার ছিল না, আপনার ভয়েস ওভারের ভিতরে এনার্জি ছিল না। তো এইগুলো যখন র্যাঙ্ক করেছে আর এখন আপনি হচ্ছে আহামরি হচ্ছে চেঞ্জ করে ফেলেছেন, তো এগুলো যখন আপনি অনেক দিন পরে করছেন তখন তো আর লাভ নেই, কারণ এটা শুরুতে করা দরকার ছিল। যখন আপনার শুরুতে যখন কন্টেন্ট র্যাঙ্ক করবে তখনই যদি আপনি গোড়ায় গলদ দিয়ে ফেলেন, সেটা কিন্তু মোটেই ভালো হবে না। সো শুরুতে আমাদেরকে শুরুটা এমনভাবে করতে হবে যাতে শুরুতেই মনে হয় যে হ্যাঁ ওরে বাবা আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু জানি, এরকম করে শুরু করতে হবে। তাহলে শুরুতে আপনার যে কন্টেন্টগুলো র্যাঙ্ক করবে এগুলোই আপনাকে উপরে ওঠাবে। কিন্তু শুরুতে যদি আপনি লেস কনফিডেন্ট থাকেন, 6 মাস পরে গিয়ে আপনি যতই কনফিডেন্স দেন না কেন আপনার কন্টেন্টে, আপনার ওই চ্যানেল কিন্তু আর উঠবে না। মনে রাখতে হবে এটা। সো ভয়ভীতি একেবারে আপনার শত্রু, আপনি ভয়ভীতির ধার কাছ দিয়েও হাঁটবেন না। এরপর আমাদের আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে রুম সাইজ। আপনার রুমের সাইজ কতটুকু? রুমের সাইজ যদি খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইকো করবে সাউন্ডে প্রচুর। এই ইকোগুলো আমাদেরকে, ইকো মানে হচ্ছে শব্দ রুমের দেয়ালের সাথে হচ্ছে লেগে ফিরে আসে, অর্থাৎ একটা শব্দ বারবার শোনা যায়, প্রতিধ্বনি। সো এই প্রতিধ্বনি যাতে না শোনা যায় সেজন্য রুমের সাইজের দিকে খেয়াল রাখতে হবে। রুমের সাইজ যদি বড় হয় তাহলে টুকটাক আসবাবপত্র বা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারি, সেগুলো যখন রাখবো তখন আমাদের রুমের ইকোটা অনেক কমে যাবে। এবং রুমের সাইজ যাতে কন্টিনিউয়াসলি চেঞ্জ না হয়, অর্থাৎ আপনি আজকে একটা বড় রুমের ভয়েস ওভার দিয়েছেন, কালকে একটা ছোট্ট কুট্টি রুমে ভয়েস ওভার দিয়েছেন, সো এক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে যে রুমের সাইজটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। এরপর আপনি যে জিনিসটা করবেন, অর্থাৎ যেই প্রবলেমটা আমার এখন হচ্ছে, আমি টানা অনেকক্ষণ ধরে কথা বলছি এবং আমার ব্রেইন অক্সিজেন পাচ্ছে না। সো ব্রেইনকে অক্সিজেন দিতে হবে। আপনি নিঃশ্বাস নেবেন, একটু ব্রেক নেবেন, একটা দীর্ঘ নিঃশ্বাস নেবেন। আচ্ছা, একটা দীর্ঘ নিঃশ্বাস নেবেন এবং তারপর আপনি কথা বলবেন, কারণ আপনার ব্রেনেই যখন অক্সিজেন না পাবে তখন কিন্তু আপনার কথা বলতে অনেক প্রবলেম হবে, আপনার নিঃশ্বাস ঘন হয়ে আসবে, আপনার শ্বাসকষ্টও শুরু হতে পারে। সেজন্য আপনার ভয়েস ওভার দেওয়া প্রয়োজন। এবং এই ব্রেনে যখন আপনার অক্সিজেন না পাবে, এই ব্রেকটা না দিবেন, তখন কিন্তু আপনার নার্ভাস লাগবে মানুষের কাছে। আপনি হয়তোবা ভিডিওতে ভয় পাচ্ছেন বা হয়তোবা নার্ভাস ফিল করছেন, তো ব্রেক নিতে হবে, ব্রেক দিতে হবে ব্রেনকে, এবং ব্রেনে প্রপার অক্সিজেন পৌঁছানোর মতো টাইম দিতে হবে। অর্থাৎ আপনাকে ব্যস্ত হয়ে গেলে হবে না, খুবই ঠান্ডা মাথায় হচ্ছে সুন্দরভাবে সময় নিয়ে তারপর আপনি ভয়েস ওভার দিবেন। সেক্ষেত্রে আপনি ভয়েস ওভারের মাঝখানে দীর্ঘ নিঃশ্বাস নেবেন এবং ব্রেনে প্রপার অক্সিজেন পৌঁছাতে দিতে হবে। ব্রেনে যদি অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভয়েস ওভারের কোয়ালিটি লুজ হয়ে যাবে। এরপর আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এনার্জেটিক থাকতে হবে। বি অ্যানিমেটেড, বি এনার্জেটিক। কারণ আপনি যখন ভয়েস ওভার দিচ্ছেন, আপনার ভয়েস কিন্তু মানুষ শুধুমাত্র শুনছে, সো আপনাকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি কতটা ভয়েস ওভারের ভিতরে এনার্জেটিক থাকছেন, অথবা আপনি কতটা অ্যানিমেটেড থাকছেন আপনার ভয়েস ওভারের ক্ষেত্রে। কারণ আপনার কথা শুনে যদি মনে না হয় যে আপনি হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছেন, অর্থাৎ অ্যানিমেটেড মানে কিছুটা আপনার ওই যে এক্সপ্রেশনটা চলে আসে, আপনাকে ভয়েস ওভারের ভিতরে প্রচুর এনার্জি ধরে রাখতে হবে। প্রচুর এনার্জি যখনই আপনি ধরে রাখতে না পারবেন তখনই কিন্তু আপনাকে লেস কনফিডেন্ট মনে হবে। এই যে আমি কথা বলছি, এই কথাটা যদি আমি আস্তে আস্তে বলতাম, কনফিডেন্স ছাড়া বলতাম, হ্যাঁ আমি কী যেন বলবো, আমি তো ভুলে যাচ্ছি, এরকম যদি আমি বলতাম তাহলে কতটা কনফিডেন্ট লাগতো, এবং আমি যখন কথাটা কনফিডেন্টলি বলি তখন কতটা ভালো লাগে।
সো এই এনার্জিটা ধরে রাখতে হবে। ভিডিওর ভেতরে মনে হবে যে ওরে বাবা, আমি তো মাত্র হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে আমার প্রচুর এনার্জি, আমার হচ্ছে মাইন্ডটা রিফ্রেশ হয়ে গিয়েছে, এখন আমি অনেক কাজ করব, এরকম এনার্জি থাকতে হবে। বা আমার কাজের প্রতি প্রচুর ক্রেজ আছে, আমার কথা বলার জন্য প্রচুর ক্রেজ আছে, আমি আপনাকে বোঝানোর জন্য প্রচুর এনার্জি পাচ্ছি, এরকমটা আপনার ভয়েস ওভারের ভেতরে, আপনার সাউন্ডের ভেতরেই নিয়ে আসতে হবে। বি অ্যানিমেটেড, বি এনার্জেটিক, অর্থাৎ আপনার ভয়েস ওভারের ভেতরেই আপনাকে বিভিন্ন রকমের জিনিসপত্র অ্যানিমেট করতে হবে, আপনাকে হচ্ছে এই জিনিসগুলো অভিনয় করতে হবে, এবং আপনি প্রচুর এনার্জি ধরে রাখবেন আপনার ভয়েস ওভারের ভেতরে। এরপর আপনি যে শব্দগুলো বলছেন সেই শব্দগুলো আপনি প্রপারলি উচ্চারণ করছেন কিনা, অর্থাৎ আপনার প্রোনাউন্সটা সঠিক হচ্ছে কিনা, প্রোনাউন্সিয়েশনটা আপনার ক্লিয়ার হচ্ছে কিনা সেইটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন ভকে ব বলবেন বা ফকে প বলবেন, যে আমি ভাত খাবো, এরকম যখন বলবেন তখন কিন্তু আপনার ভয়েস ওভারটা নন প্রফেশনাল লাগবে, যে আপনি কোথা থেকে কি বলছেন কেউ বুঝতে পারছে না, আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার না, এবং আপনার কথাও যদি ক্লিয়ার না হয়, যে আপনি যে কথাটা বলছেন সেটাও পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে না, তখন কিন্তু সমস্যা। সো এই জিনিসগুলো বোঝার জন্য আপনি পাশের মানুষটাকে শোনাতে পারেন। অবশ্যই একজন কোয়ালিটিফুল মানুষ হতে হবে সে। আপনার কাছে যাকে মনে হয় যে হ্যাঁ সে কোয়ালিটিফুল, তাকে আপনি ভয়েস ওভারটা দিয়ে শোনাবেন, যে দেখো তো এই ভয়েস ওভারে, বা দেখেন তো এই ভয়েস ওভারে কোনো সমস্যা আছে কি না। তখন সে আপনাকে বলবে যে ভয়েস ওভারটা তো ক্লিয়ার মনে হচ্ছে না, বা ভয়েস ওভারে মনে হচ্ছে না যে তোমার এনার্জি আছে। সো আপনাকে ভয়েস ওভারটা যথেষ্ট ক্লিয়ারলি দিতে হবে, ভয়েসের ভেতরে ডিটেইল থাকতে হবে। আপনি যে উচ্চারণগুলো করছেন প্রত্যেকটা উচ্চারণ ডিটেইল হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা উচ্চারণের সাথে একটা উচ্চারণের সাথে আর একটা উচ্চারণ যেন জড়িয়ে না যায়, আলাদা আলাদা উচ্চারণ হবে, ডিটেইল উচ্চারণ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন শব্দ আবার সেন্টেন্স যেন স্প্লিট অর্থাৎ ভাগ না হয়ে যায়। উচ্চারণ ক্লিয়ার হবে এবং ডিটেইলড উচ্চারণ হবে, কিন্তু সেন্টেন্স আবার ভাগ না হয়ে যায়, ভাগ না হয়ে যায়, তাহলে আপনার এডিটিংয়ে প্রবলেম হবে। যাদের বড় সেন্টেন্স বলতে সমস্যা হয় তারা ভাগ করে বলতে পারেন, এডিটিংয়ে ঠিক করে দেওয়া যায়, কিন্তু উচ্চারণটা যথেষ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই আপনি ভয়েস ওভারের মাঝখানে আমি আগেই বলেছি যে ব্রেক নেবেন, কারণ ব্রেক নেওয়াটা জরুরি। আপনি যখনই ব্রেক নেবেন আপনার ব্রেইন একটা ব্রেক পায়, এবং আপনার টোটাল বডি একটা ব্রেক পায়, আপনার মুখ একটা ব্রেক পায়, আপনার মুখের পেশিগুলো একটা ব্রেক পায়। অনেক সময় দেখবেন যে কথা বলতে বলতে মুখ আটকে আসছে, দম বন্ধ হয়ে আসছে, আর কথা বলা যাচ্ছে না। অনেক মানে আপনি টানা 10 মিনিট ধরে কথা বলে দেখেন, টানা 20 মিনিট ধরে এনার্জি নিয়ে, ফুল এনার্জি নিয়ে কথা বলে দেখেন আপনার কতটা কষ্ট হয়। আপনি ঘেমে যাবেন রীতিমতো, আপনার নিঃশ্বাস ঘন হয়ে আসবে, আপনার দম বন্ধ হয়ে আসতে চাইবে, আপনার সাফোকেশন শুরু হবে। সো এই জিনিসগুলো আপনি যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন, এর আগ পর্যন্ত বোঝা সম্ভব নয়। সো ব্রেক নেবেন, কথার মাঝখানে ঘুরে আসবেন, দরকার হলে বাইরে থেকে 2-4 মিনিট ঘুরে এসে আপনি আবার কথা বলা শুরু করবেন। অর্থাৎ আপনাকে কথার মাঝখানে আপনি একটা ব্রেক নেবেন। আপনার যদি কষ্ট হয়ে যায়, আপনাকে কষ্ট করে ওই ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, কারণ তাতে কোয়ালিটি লুজ হয়ে যাবে। এরপর আপনাকে প্রচুর ফান করতে হবে ভয়েসের ভেতরে, হ্যাভ ফান। ভয়েসের ভেতরে যদি আপনি ফান না করেন, কথাবার্তার ভেতরে বা আপনি যে কথাগুলো বলছেন সেগুলোর ভেতরে যদি আপনি মজা না করেন, তাহলে যে জিনিসটা হবে যে ভিউয়ার বোর হয়ে চলে যাবে। যখনই বোর হয়ে চলে যাবে তখন আপনাকে হাঁ করে তাকিয়ে দেখতে হবে। সো আপনাকে যাতে হাঁ করে তাকিয়ে না দেখতে হয় সেজন্যই কিন্তু আপনাকে তাদেরকে নিয়ে মজা করতে হবে, এন্টারটেইন করতে হবে। আপনার ভয়েস ওভার শুনে সে যাতে ঘুমিয়ে না পড়ে এই জিনিসটা ইনশিওর করতে হবে। আমার কথা শুনতে শুনতে হয়তো অনেকে ঘুমিয়ে গিয়েছেন। সো ভয়েসের ভেতরে প্রচুর মজা করতে হবে, মজা এত বেশি না হয়ে যায় যা আবার অতিরিক্ত লেভেলে চলে যায়। আপনাকে একটা নির্দিষ্ট লেভেলের ভেতরে গিয়ে এন্টারটেইন করতে হবে অডিয়েন্সকে, এবং তাদের সাথে প্রচুর ফান করতে হবে, মজা করতে হবে। এবং এই জিনিসগুলো আপনি যখন করতে পারবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা আপনার কথায় অনেক ইমপ্রেস হচ্ছে, আপনার কথা শোনার জন্য হাঁ করে তাকিয়ে আছে, আপনার কথা শোনার জন্য ওয়েট করছে, তারা আপনার কথা তারা শুনতে চাচ্ছে। আপনার ভয়েস ওভার শুনে তারা প্রশংসা করছে রীতিমতো, যে হ্যাঁ অমুক ভাইয়ের কথা এত সুন্দর, বা অমুক ভাইয়ের উচ্চারণ এত সুন্দর, অমুক আপুর উচ্চারণগুলো এত সুন্দর, অমুক আপুর কথাগুলো এত সুন্দর যে শুনতে মন চায়, বা অমুক ভাইয়ের ভিডিও এই কারণেই দেখতে মন চায় যে তার কথা এত সুন্দর। সো
আপনাকে কথা সুন্দর করে বলার অভ্যাস করতে হবে এবং প্রচুর মজা করতে হবে, কারণ আপনি যদি মজা না করেন, আপনার কথা শুনে যদি সে বোর হয়ে যায়, তাহলে সে আপনাকে কেন মনে রাখবে? আপনি যদি তার কোনো বেনিফিট না দিতে পারেন, সে আপনার কেন বেনিফিট দেবে? আপনাকে অবশ্যই তাকে বেনিফিট দেওয়ার কথা চিন্তা করতে হবে যে হ্যাঁ, সে কোন দিক থেকে বেনিফিটেড হচ্ছে, সে এন্টারটেইন হচ্ছে, সে মজা পাচ্ছে ভিডিও দেখে, এগুলো আমাকে দিতে হবে। তারপর সে নয় আমার ভিডিও দেখবে রেগুলার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, সে আমার কথা মানুষ 10 জনকে বলবে। বা অনেকে দেখেছেন যে ভালো চ্যানেলগুলো বা ভালো যারা ভিডিও বানায়, তাদের ভিডিওগুলো বা কন্টেন্টগুলো কিন্তু আমরা জোর করে আরেকজন মানুষকে দেখাই যে হ্যাঁ দেখো, এই চ্যানেলটা তোমার দেখা উচিত, দেখো এই ভাইয়া কত ভালো ভিডিও বানায়, এনার ভিডিওগুলো দেখবা, বা ফ্রি টাইমে এই ভিডিওগুলো দেখবা, অনেক কিছু শেখা যায়, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবা। এরকম কিন্তু আমরা অনেকের চ্যানেল, অনেকের ভিডিও রিকমেন্ড করি একজন আরেকজনকে। কেন রিকমেন্ড করি? কারণ আমার নিজের কাছে ভালো লেগেছে, তাই আমি আরেকজনকে রিকমেন্ড করেছি। সো তখনই আপনাকে আরেকজনের কাছে ভালো লাগবে যখন আপনি প্রপার কোয়ালিটিফুল হবেন, আপনি তাকে এন্টারটেইন করবেন, আপনার কথা তার মাথায় থাকবে, মনে থাকবে। সো আপনাকে মনে থাকে এমন কাজ আপনাকে করতে হবে। সো এই যে বিষয়গুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, এই বিষয়গুলো আমরা টুকটাক প্রত্যেকটা ভয়েস ওভারের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব, মাথায় রাখার চেষ্টা করব এবং অ্যাপ্লাই করব। কারণ এই বিষয়গুলো যদি আমরা স্কিপ করে যাই, তাহলে আমাদের যে সমস্যাটা হবে যে আমাদের একটা ভয়েস ওভার হয়তো বা এগুলো শুনে ক্লিয়ার থাকলো, কিন্তু পরের ভয়েস ওভারগুলো আবার যেই লাউ সেই কদু হয়ে গেল। সো এরকমটা যদি হয়, তাহলে কিন্তু আপনি লস করবেন। সো এই জিনিসগুলো আপনি একটা কাগজে লিখে টাঙিয়ে রাখতে পারেন যে হ্যাঁ, এই জিনিসগুলো আমি অবশ্যই আমার ভয়েস ওভারের ভেতরে থাকতে হবে, আমার সাউন্ডের ভেতরে থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আমার ভয়েসটা কোয়ালিটিলেস হয়ে যাবে এবং মানুষ আমার কন্টেন্ট দেখবে না। সো আমি যদি এখন 2 মাসের জায়গায় এখন 2 মাস কষ্ট না করে আমি যদি চিন্তা করি যে এখন যেভাবে ইচ্ছা চালিয়ে দিই, আমি সামনের 6 মাস পরে আমার কোয়ালিটি আপগ্রেড হয়ে যাবে, তখন আমার অনেক ভালো হবে, আমার কন্টেন্ট অনেক ভাইরাল হবে, সেটা মোটেও হবে না। কারণ আপনার যা বাঁশ দেয়ার তা আপনি গোড়ায় গলদ দিয়ে ফেলেছেন। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং এরপরে আমাদের যে সেগমেন্টটা আসে, এই সেগমেন্টটা হচ্ছে আমাদের সফটওয়্যারের কাজ। কারণ এই সমস্ত বিষয় যখন আমরা খেয়াল রাখবো, মাথায় রাখবো, এই সমস্ত বিষয় যখন আমরা মাথায় রেখে তারপর ভয়েস ওভার দিব, তারপরেই আমাদের সফটওয়্যারের কাজটা আসে। সো চলুন আমরা এবার আমাদের সফটওয়্যারের কাজটা শিখে নিই বা সফটওয়্যারের কাজটা দেখে নিই। তার আগে আপনারা আমাকে একটু জানান যে আপনারা এই সমস্ত বিষয় ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা, বা সমস্ত বিষয় আপনারা কেউ ঘুমিয়ে পড়েছেন কিনা, আমার কথায় বোর হয়েছেন কিনা, কথা শুনতে বিরক্ত লাগছে কিনা, বা আমি অনেক বেশি সময় ধরে বকবক করছি, সো কথাগুলো বকবক মনে হচ্ছে কিনা, এই জিনিসগুলো কাইন্ডলি একটু জানান। আর যেটা করবেন সেটা হচ্ছে যে মাইন্ডটা ফ্রেশ করে নেন, কারণ আমরা এবার একটু সফটওয়্যারের কাজ দেখব। সফটওয়্যারটা আমাদের কম্পিউটার ইউজারদের জন্য। মোবাইল ইউজারদের অডিওর সেগমেন্ট তো আমরা অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি। তো এই পর্যন্ত আমরা যারা মোবাইল ইউজার ছিলাম, তারা এই পর্যন্ত দেখলেই ক্লাসের, এবং এরপরের সেগমেন্টটা থাকছে আমাদের কম্পিউটার ইউজারদের জন্য। সো আমরা কম্পিউটার ইউজার যারা আছি, তাদের অডিওর তো সেগমেন্ট বাকি রয়ে গিয়েছে, তারা এখান থেকে কন্টিনিউ করব, এবং মোবাইল ইউজাররা চাইলেও এখান থেকে আমরা আমাদের কথাবার্তাগুলো শুনতে পারি, ক্লাস কন্টিনিউ করতে পারি, সেটা আমাদের জন্য মনে হয় আরও ভালো হবে। সো আসেন আমরা আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের কাজ টুকটাক দেখে নেই। তো চলেন এবার আমরা একটু আমাদের সফটওয়্যারের কাজ দেখি। সফটওয়্যারের কাজ দেখার জন্য আমরা আমাদের প্রথমে সফটওয়্যারটা ওপেন করি। আমরা এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা হচ্ছে অ্যাডোবি অডিশন। এটা দিয়ে আমরা টুকটাক সাউন্ডের কাজ করতে পারি, এবং এছাড়া আমরা আরও একটা সফটওয়্যারের কাজ দেখব। দুইটাই যথেষ্ট কাজের সফটওয়্যার, আমাদের কাছে যার যেটা সহজ মনে হবে সেই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারি। এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। এই সফটওয়্যারটা দিয়ে হিউজ কাজ করা যায়। এটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন মিউজিক পর্যন্ত প্রডিউস করে ফেলতে পারি। সো মিউজিক প্রডিউস করার যদিও সফটওয়্যার এটা না, এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা খুবই ভালো মানের সফটওয়্যার অ্যাডোবির। তো এটা দিয়ে আমরা আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি। আপাতত আমাদের যে সমস্ত কাজ রয়েছে
এটার ইন্টারফেসটা এখানে ওপেন করলে এরকম আসে। এটার ইন্টারফেসের সাথে আমরা হয়তোবা টুকটাক এতক্ষণে পরিচিত হয়েও গিয়েছি, কারণ আমাদের প্রিমিয়ার প্রোতেও হয়তোবা কিছুটা এরকম দেখায়। সো এখানে আমাদের এই যে ইন্টারফেসটা আছে, এখানে আমাদের খুব বেশি কিছু জানার দরকার নেই, কারণ আমরা যে অল্প কয়েকটা জিনিস নিয়ে কাজ করব এই জিনিসগুলো জানলেই হচ্ছে। সো এখানে আমরা এই যে বাটনগুলো দেখছি এগুলো তো আমরা দেখে টুকটাক বুঝেই গিয়েছি যে এগুলো দিয়ে কী কী করতে হয়। এবং এখানে এই যে ফাইল মেনু বা এই যে ইফেক্টস মেনু, এইখানে যে সমস্ত জিনিস আছে এগুলো দেখে আমরা হয়তো বা এতক্ষণে টুকটাক বুঝে গিয়েছি যে এগুলো দিয়ে কী করতে হয়। সো আমরা এখানে একটা ভয়েস ওভার দিয়ে চলুন, এখান থেকে এইটা দিয়ে চাপ দিলে আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। সো তার আগে চলুন আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে আসি। আমরা হচ্ছে আমাদের আগে থেকেই লেখা একটা স্ক্রিপ্ট আমরা চলেন খুঁজে নিয়ে আসি। এই যে আমরা স্ক্রিপ্ট পেয়ে গিয়েছি, এটা আমাদের স্ক্রিপ্ট। সো এটা আমার একটা ভিডিওর স্ক্রিপ্ট ছিল, এটা আমি বড় করে নিচ্ছি যাতে দেখতে বুঝতে সুবিধা হয়, এবং এটাকে আমরা আজকে ভয়েস ওভার করব। সো এখানে আমরা চাপ দিয়ে রেকর্ড শুরু করতে পারছি, এখানে আমরা চাপ দিয়ে ফেলি, দেখি এখানে কি রেকর্ড হয়, এবং এরপর আমরা এখান থেকে ভয়েস ওভারটা ওপেন করি। আপনারা চাইলে এভাবে স্ক্রিনের দুই সাইডে দুইটা রাখতে পারেন, এবং তারপর আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারেন এভাবে। সো আমি এটাকে একটু ছোট করি, আর একটু ছোট করি, তাহলে হয়তো বা বোঝা যাবে। আমি যদি দুই সাইডে রেখে দিতে চাই, এখানে আমি যদি শুরু থেকে পড়া শুরু করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা রেকর্ড হচ্ছে। সো আমি যদি এখান থেকে খুবই ক্লিয়ারলি, খুবই এনার্জেটিক, আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো বলেছিলাম যে আপনি চা কফি খেয়ে তারপর আপনার রুমে নয়েজ না থাকে, আপনি একটা স্ট্যান্ড ইউজ করে আপনি আপনার মাইক্রোফোনের পাশে জামা কাপড় দিয়ে আপনি মাইক্রোফোনটা ঠিক জায়গায় রেখে আপনি কমফোর্ট ফিল করে বসে অথবা দাঁড়িয়ে, তারপর আপনি হচ্ছে আপনার ভয়েসের ভিতরে এক্সপ্রেশন সব কিছু দিয়ে এবার আসেন আমরা শুরু করি। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে সবথেকে ক্রিয়েটিভ এবং অদ্ভুত বাসা বানিয়ে থাকে বিভিন্ন প্রজাতির পাখি। জানলে অবাক হবেন, এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যারা তাদের বাসা নির্মাণ করার জন্য তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দেয়। আর এটা তারা করে থাকে কেবলমাত্র বিপরীত লিঙ্গের পাখিদেরকে আকর্ষণ করার জন্য। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দুর্লভ এমন কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক কারুকার্যের সমন্বয়ে ক্রিয়েটিভ সব বাসা, যা দেখলে আপনাদের মনে হতে পারে পাখিই বুঝি পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। সো এই ভয়েস ওভারটা আমরা একটানা দিয়ে গিয়েছি। তো আপনারা তো একটানা এভাবে অনেকেরই দিতে প্রবলেম হতে পারে আপনাদের। সো আপনারা হয়তোবা অনেকে এভাবে দিতে পারেন। দ্য বোয়ার বার্ড। আমরা মানুষেরা যেমন বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে থাকি, তেমনি এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল খুঁজে নিয়ে আসে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙের জিনিসপত্র সংগ্রহ করে তারা তাদের বাসা বাঁধতে থাকে। বাসাতে নিয়ে আসে। পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদেরকে আকর্ষণ করার জন্যই তাদের বাসা এভাবে রঙিন করে তোলে। এভাবে বিভিন্ন পুরুষ পাখি ঘর সাজানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয় কার বাসা সব থেকে বেশি ভালো, সে কার বাসায় থাকবে। জানলে অবাক হবেন এত কষ্ট করে বাসা সাজানোর পরেও যদি কোনো স্ত্রী পাখি কোনো পুরুষ পাখির বাসায় না আসে, তবে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সত্যি অদ্ভুত একটি জীবন পদ্ধতি, যা মানুষের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। চলেন আমরা এবার এটা একটু স্টপ করি। এটা এখান থেকে আমরা চাইলে পজ করতে পারবো। পজ করলে এটা এখান থেকে আর রেকর্ড করবে না,
এবং আমরা আবার এখান থেকে চাইলে স্টার্টও করতে পারি এবং এটা আমরা এখান থেকে স্টপ করে দিতে পারি। স্টপ করে দিলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। সো আমরা তো স্ক্রিপ্টটা পড়ে ফেললাম, এবার আমরা স্ক্রিপ্টটা সরিয়ে রাখি, অথবা আমরা চাইলে স্ক্রিপ্টটা কিন্তু এভাবে ওটা ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা স্ক্রিপ্টটা এভাবে বড় করেও পড়তে পারতাম। তো আমাদের যেভাবে সুবিধা হয়। এরপর আমরা এবার এটাকে ফুল স্ক্রিন করে নিই। ফুল স্ক্রিন করে এবার এটাকে আমরা এডিট করব। সো এডিট করার জন্য আমরা এই যে আমাদের প্যানেলটা আছে, এটাকে আমরা এই যে সাইডে মাউস আনলে এই যে এরকম আসছে, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি দেখার সুবিধার্থে, বা এগুলো আমরা চাইলে কেটেও দিতে পারি ক্লোজ প্যানেল দিয়ে। এইগুলো আমরা চাইলে ক্লোজ প্যানেল দিয়ে কেটেও দিতে পারি। আমি আপাতত কাটছি না, আপাতত এগুলোকে ছোট করে রাখছি কারণ এগুলো দরকার হয়। এবং আপনি এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি ট্র্যাক বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারেন, বা এর সাইডে মাউস আনলে এটা জুম ইন জুম আউটও করা যায়। আবার আপনি মাউসের কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসের হুইল ঘুরিয়েও এটা ছোট বড় করতে পারবেন। দেখেছেন এই যে। সো এভাবেও কিন্তু আপনি করতে পারেন। তো এই যে টাইম মার্কার, এটাকে তো টাইম মার্কার বলে, আমরা সবাই অনেকবার অসংখ্যবার দেখেছি। তো এটাকে আমরা নিয়ে নাড়াচাড়া করতে পারি এভাবে। এবং নিচে এই যে সাউন্ডের লেভেল দেখা যাচ্ছে, এখানে সাউন্ডটা প্লে করি। খুবই এনার্জেটিক, খুবই আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো বলেছিলাম খুবই প্লে করলে আমাদের নিচে সাউন্ডের লেভেলটা দেখা যাচ্ছে। সো এইখান থেকে তো আমরা সাউন্ডের লেভেলটা দেখে নিতে পারবো। এবং আমাদের উপরে এই যে এটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এখানে আমাদের যদি জুম ইন করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসের হুইল ঘুরিয়ে এখান থেকে জুম করে দেখতে পারবো যে এখানকার কী অবস্থা। এই যে উঁচু অংশগুলো আছে এগুলো হচ্ছে সাউন্ড, এই যে নিচু অংশগুলো আছে এগুলো এখানে হচ্ছে কথা বলা হয়নি, এবং এই যে নিচু অংশের এই যে হিজিবিজি অংশগুলো আছে আমরা দেখি, এই যে হিজিবিজি অংশ, এইগুলো হচ্ছে নয়েজ। সো এইগুলো আমরা রিমুভ করতে পারি চাইলে। সো এবার আসেন আমরা ভয়েস ওভারটা একটু শুনে দেখি যে কেমন হয়েছে। দেখি এখানে কি রেকর্ড হয়। এবং এরপর আচ্ছা আমি একটু হেডফোন লাগাই কারণ আমি শুনতে পাচ্ছি না। আমরা এখান থেকে ভয়েস ওভারটা ওপেন করি। আপনারা চাইলে এভাবে স্ক্রিনের দুই সাইডে দুইটা দিতে পারেন এভাবে। সো আমি এটাকে একটু ছোট করি, আর একটু ছোট করি ভাবে। এখানে আমি যদি শুরু থেকে পড়া শুরু করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা রেকর্ড হচ্ছে। সো আমি যদি এখান থেকে খুবই ক্লিয়ারলি, খুবই এনার্জেটিক, খুবই কিছু দিয়ে এবার আসেন আমরা শুরু করি। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী, এই যে এখান থেকে আমরা শুনতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ভয়েসটা শুরু হচ্ছে এখান থেকে। এবং এখান থেকে আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করে একটু টান দিই তাহলে এই অংশটুকু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। এটুকু আমরা যে কোনো কিছু করতে পারি, চাইলে কেটে বাদ দিতে পারি, চাইলে এটুকুর উপরে বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সো এগুলো আমরা পরে করতে পারবো। তো আসেন এই যে শুরুর অংশটুকু অপ্রয়োজনীয় ছিল, এটুকু আমরা কেটে বাদ দেই। এটুকু ছিল, এটুকু আমরা ডিলেট চাপ দিলে কেটে বাদ হয়ে যাবে, অথবা ব্যাক স্পেসও চাপ দিতে পারি, যেটাতে আমাদের সুবিধা হয়। এরপর আমরা সাউন্ডটা আবার শুরু থেকে প্লে করি। আমি শুরুতে ভয়েস ওভারটা একটানা দিয়ে গিয়েছিলাম এবং পরে আস্তে আস্তে দিয়েছি। অনেক সমস্যা হচ্ছে সহ দিয়েছি, যে যাতে আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, এভাবে দিয়েছি যাতে আপনাদের বুঝতে বা এডিট করতে সুবিধা হয়। সো এটা দিয়ে আমরা এডিট করব। আমরা এটাকে এখান থেকে কাটলাম, এরপর প্লে করি। স্পেস বার দিয়ে প্লে করা যায়। দ্য বোয়ার বার্ড। আমরা মানুষেরা যেমন বিভিন্ন রকমের আচ্ছা আমি একটু বেশি কেটে ফেলেছি, কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসি, কারণ আমি মনে হয় অনেক বেশি কেটে ফেলেছি। আপনার রুমে নয়েজ না থাকে, আপনি একটা স্ট্যান্ড ইউজ করে আপনি আপনার মাইক্রোফোনের পাশে জামা কাপড় দিয়ে আপনি মাইক্রোফোনটা ঠিক জায়গায় রেখে আপনি কমফোর্ট ফিল করে বসে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে সবথেকে ক্রিয়েটিভ এবং অদ্ভুত বাসা বানিয়ে থাকে বিভিন্ন প্রজাতির পাখি। জানলে অবাক হবেন। এই ভয়েস ওভারটা আমরা একটানা দিয়ে গিয়েছি। আচ্ছা এখান থেকে আমরা কেটে দিই, এতটুকু আমাদের কেটে দিতে হবে। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে এই যে অংশটুকু আছে এটুকু কিন্তু আমরা কাটবো না, এটুকু কাটলে আমাদের সাউন্ডটা শুনতে অ্যাবনর্মাল লাগবে। শুনে দেখেন।
করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর তো এই যে এটা নর্মাল, এতটুকু গ্যাপ থাকা সাউন্ডের ভেতরে নর্মাল, এটা আমরা রাখবো করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে সবথেকে ক্রিয়েটিভ এবং অদ্ভুত বাসা বানিয়ে থাকে বিভিন্ন প্রজাতির পাখি। জানলে অবাক হবেন, এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যারা তাদের বাসা নির্মাণ করার জন্য তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দেয়। আর এটা তারা করে থাকে কেবলমাত্র বিপরীত লিঙ্গের পাখিদেরকে আকর্ষণ করার জন্য। মায়াজালের এটা ধরে টানাটানি করলে ক্লিপের সামনে পেছনে আসা যায়। আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দুর্লভ এমন কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক কারুকার্যের সমন্বয়ে। এখানে আমি একটা ব্রেক দিয়েছি, দেখেছেন? কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক, এটুকু আমরা কেটে দিতে পারি। পাখিদের অভাবনীয় শৈল্পিক কারুকার্যের সমন্বয়ে ক্রিয়েটিভ সব বাসা, যা দেখলে আপনাদের মনে হতে পারে পাখিই বুঝি পৃথিবীর মধ্যে। এখানে আমি একটু নিঃশ্বাস নিয়েছি। আপনাদের মনে হতে পারে পাখিই বুঝি পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী। ভিডিওটি সম্পূর্ণ সো এই অংশটুকুতে আমার খুব বেশি প্রবলেম নেই। সো এই অংশটুকু আমি এভাবে রেখে দিতে পারি বা কেটে বাদ দিতে পারি, কারণ এই অংশটুকু আমি সমস্যা ছাড়া রেকর্ড করেছি। এবার আসেন সমস্যাযুক্ত পার্টটুকু আমরা এডিট করে দেখি। এই ভয়েস ওভারটা আমরা একটানা দিয়ে গিয়েছি, দিতে পারেন। দ্য বোয়ার বার্ড, এখান থেকে এতটুকু কেটে দেই, তারপর আমরা ওই দ্য বোয়ার বার্ড থেকে শুরু করি। দ্য বোয়ার বার্ড, আমরা মানুষ, এখান থেকে এটুকু কেটে দিতে হবে। আমরা মানুষেরা যেমন বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি এখানে দেখেছেন, এখানে আমাদের ঘরবাড়ি এখানে একবার বলা হয়েছে, এখানে একবার বলা হয়েছে। এবার আপনাকে মেলাতে হবে। তো চলুন আমরা মেলাই। আসবাবপত্র দিয়ে আমাদের কোথা থেকে শুরু হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। আমি এখানে কি কাজ করছি স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। দিয়ে আমাদের ঘর দিয়ে আমাদের বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে আসবাবপত্র দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে। এজন্যই বলেছি যাতে খুব বেশি ব্রেক না নিয়ে বা খুব বেশি বেঁধে না পড়ি, শব্দ স্প্লিট না করে ফেলি, তাহলে আমাদের এভাবে এডিটিংয়ের সমস্যা ফেস করতে হবে। তো এটা টুকটাক প্র্যাকটিসে ঠিক হয়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা এডিট করে ঠিক করতে হচ্ছে। তো দেখেছেন যে এখানে কতটা প্রবলেম হচ্ছে আমাদের এডিট করতে, তারপর আমি ঠিক করে ফেলছি। দেখেন, রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে থাকি। এখান থেকে কাজগুলো অবশ্যই জুম করে করবেন, আর না হলে অসুবিধা হতে পারে। দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে থাকি, তেমনি এখানে মিলে গিয়েছে। তো এরকমটা মেলাতে হলে আপনাকে সময় খরচ করতে হবে। তো তার থেকে বেটার হয় আপনি যদি আগে থেকেই ভয়েস ওভারটা অনেক কোয়ালিটিফুল করে দেন, সুন্দর করে দেন। আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে থাকি, তেমনি এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল খুঁজে নিয়ে আসে। তাছাড়া এতটুকু আমরা কেটে দিচ্ছি, তাদের বাসা বাঁধতে থাকে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙের জিনিসপত্র সংগ্রহ করে, এখানে আমাদের এই অংশটুকু লাগবে না, আমি বেশি বলে ফেলেছিলাম, এটুকু কেটে দিচ্ছি। ফুল খুঁজে নিয়ে আসে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙের জিনিসপত্র সংগ্রহ করে তারা তাদের বাসাতে নিয়ে আসে। পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদেরকে আকর্ষণ করার জন্যই তাদের বাসা এভাবে রঙিন করে তোলে। এভাবে বিভিন্ন পুরুষ পাখি ঘর সাজানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয়। আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয় কার বাসা সব থেকে বেশি ভালো, সে কার বাসায় থাকবে।
সো ধরেন আমরা এইভাবে ভয়েস ওভারটা কমপ্লিট করে ফেলেছি এবং ভয়েসের অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে দিয়েছি। সো এবার আমরা ভয়েসটা কতটা প্রফেশনাল করতে পারি। তো প্রফেশনাল করার জন্য এই ভয়েসটা ধরেন আমাদের মোটামুটি টুকটাক রেডি। আমাদের এখান থেকে আমরা ভয়েস ওভারটা অনেক সুন্দর করে দিয়েছিলাম, এখান থেকে একটু খারাপ করে দিয়েছি, তো সেটা আমরা কেটে কুটে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমাদের ভয়েসের নয়েজটা রিমুভ করতে হবে। তো নয়েজটা রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে, ভয়েসের কিন্তু আমরা এই যে ফাঁকা অংশটুকু লাগবে, তো এই ভয়েসে কিন্তু আমরা ফাঁকা অংশটুকু মাত্র একটু আগেই কেটে দিলাম, তো এটা করা যাবে না। আপনাকে এই ফাঁকা অংশগুলো রাখতে হবে যেখানে নয়েজ রেকর্ড করা হয়েছে, কারণ এই সফটওয়্যারটাকে নয়েজ দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই যে হচ্ছে নয়েজ, এবার এই জিনিসটুকু তুমি পুরো ভিডিও থেকে রিমুভ করো। আমি যদি নয়েজই না দেখাতে পারি তাহলে তো কাজ হবে না। তো চলেন আমরা ভিডিওর ফার্স্টে নয়েজটা রিমুভ করে ফেলি। আমরা নয়েজটা শুনি আগে। এটা ছিল ভিডিওর নয়েজ। এখানে মুখ দিয়ে একটু মুখের শব্দ আছে, এটুকু কেটে দিই, এরপর প্রপার পিওর নয়েজ শুনি এবার আমরা। এই যে পিওর নয়েজ, এবার এই নয়েজের অংশটুকু আমরা সিলেক্ট করলাম। এবার আমরা এই ইফেক্টে আসছি, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশনে আসছি, নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন। এটা আমরা খেয়াল করি, এখান থেকে এতটুকু আমাদের শিখলেই হবে। ইফেক্টস থেকে আমরা নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন, এখান থেকে আমরা নয়েজ রিডাকশন প্রসেস এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটা উইন্ডো পাবো। এই উইন্ডোটাতে এবার আমরা এই যে ক্যাপচার নয়েজ প্রিন্ট এইটাতে চাপ দিব। ক্যাপচার নয়েজ প্রিন্ট দিলে এই যে নয়েজ প্রিন্টটা আমরা সিলেক্ট করেছি এতটুকু ক্যাপচার করবে ও। সো এতটুকু ও ক্যাপচার করলো। ক্যাপচার করার পরে সেটার ভিজুয়ালটা দেখতে এরকম। এবার এই নয়েজটা তো আমরা এবার দেখিয়ে দিলাম, কি দিয়ে দেখিয়ে দিলাম, ক্যাপচার দিয়ে, যে ক্যাপচার নয়েজ প্রিন্ট, এই নয়েজটা তুমি ক্যাপচার করো। সো ক্যাপচার করলো সে। এবার আমাদের রিমুভ করার জন্য পুরো ফাইলটা সিলেক্ট করতে হবে, যে হ্যাঁ আমরা ইন্টার সিলেক্ট ফাইল, অর্থাৎ পুরো ফাইলটা সিলেক্ট করলাম নয়েজটা রিমুভ করার জন্য। এরপর আমরা এখান থেকে আমাদের নয়েজটা কতটুকু রিডিউস করতে হবে, অর্থাৎ আমরা নয়েজটা 50% রিডিউস করছি এবং রিডিউস বাই 16 ডেসিবল দেওয়া থাকবে। এটা আপনারা সামান্য কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, সেটা অনেক পরে, এখনই দরকার নেই, কারণ এখন করতে গেলে উল্টাপাল্টা করে ফেলবেন। এখন এতটুকু করতে পারেন, সামান্য হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, সেটাও আমার মনে হচ্ছে না প্রয়োজন হবে, এভাবে ডিফল্ট থাকলেও হচ্ছে। এরপর আপনি অ্যাপ্লাই দিয়ে দিলে দেখুন নয়েজ নেই, চলে গিয়েছে। চলেন আমরা এবার এটা একটু স্টপ করি। এটা এখানে নয়েজ টোটালি চলে গিয়েছে। সো এইবার এতক্ষণ দেখতে পাচ্ছিলেন এই যে নয়েজ, এবং এইখানে দেখেন নয়েজ নেই। সো এইভাবে আমাদের ফার্স্টে নয়েজটা রিমুভ করতে হবে। এরপর আমাদের দেখেন সাউন্ডটা কিন্তু অনেক যথেষ্ট কম আছে, অর্থাৎ সাউন্ডের বারটা এই থেকে এই পর্যন্ত, কিন্তু আমরা সাউন্ডটা শোনা যাচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ ছোট। আমাদের পুরো এই কালো অংশটা জুড়েই সাউন্ডটা থাকতে পারতো। তো সেই জন্য আমাদের সাউন্ডটা বুস্ট করা দরকার, অর্থাৎ অ্যাম্পলিফাই করা দরকার। সেটা করার জন্য এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছি, এটা ধরে আমরা টান দিয়ে সাউন্ডটা এভাবে বুস্ট করতে পারি। এভাবে সাউন্ডটা বুস্ট হয়ে গেলে দেখেন নয়েজটা আবার ফিরে এসেছে। এই নয়েজটা আমাদের আবার রিমুভ করতে পারি, অথবা আমরা বুস্ট করার পরেও আমরা নয়েজটা রিমুভ করে ফেলতে পারি। সো আমরা চলেন বুস্ট করি। এই যে বুস্ট করে এটা অ্যাডজাস্ট করছি, আমরা বুস্ট করে এইভাবে সাউন্ডটা বাড়িয়ে নিলাম। এভাবে করতে পারি, অথবা আমরা ইফেক্টসে যেয়ে আমরা হচ্ছে এখান থেকে আমাদের স্পেশালের ভেতরে যে এই যে স্পেশাল যে অপশনটা আছে, এই স্পেশাল অপশনটার ভেতরে গিয়ে আমরা এখান থেকে মাস্টারিং অপশনটার ভেতরে আসব, এবং মাস্টারিং অপশনটার ভেতরে আসার পরে আমরা এরকম কিছু অপশন পাবো। এখান থেকে আমরা গেইনটা বাড়িয়ে কমিয়ে সাউন্ডটা বাড়াতে কমাতে পারি। আমরা শুনি। এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দুর্লভ এমন কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক কারণ। এখানে আমরা খেয়াল করছি যে সাউন্ডটা আমরা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছি, যে কারণে এই লাল দাগটা টাচ করে ফেলছে এবং সাউন্ডটা ফেটে যাচ্ছে। তো আমরা এত না বাড়িয়ে ফেলি যাতে সাউন্ডটা ফেটে যায়। সো এখান থেকে এটা আমরা যথেষ্ট কম রাখার চেষ্টা করব। দেখেন কারুকার্যের সমন্বয়ে ক্রিয়েটিভ সব বাসা, যা দেখলে আপনাদের মনে হতে পারে লাল দাগটা টাচ না করে ফেলে। পাখি বুঝি পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। দ্য বোয়ার বার্ড। আমরা মানুষেরা যেমন বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আমাদের ঘরবাড়ি সাজিয়ে থাকি। সো এইখান থেকে আপনি লাউডটা এই পর্যন্ত বাড়াতে পারেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনার রিভার্বটা বাড়াতে পারেন। আপনি রিভার্বটা শোনেন একবার। তেমনি এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল খুঁজে নিয়ে আসে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙের জিনিসপত্র সংগ্রহ করে তারা তাদের বাসাতে নিয়ে আসে। পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদেরকে আকর্ষণ করার জন্যই তাদের বাসা এভাবে রঙিন করে তোলে। এভাবে বিভিন্ন পুরুষ পাখি ঘর সাজানোর প্রতিযোগিতায় নেমে পড়ে।
আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয় কার বাসা সব থেকে বেশি ভালো, সে কার বাসায় থাকবে। জানলে অবাক হবেন এত কষ্ট করে বাসা সাজানোর পরেও যদি কোনো স্ত্রী পাখি কোনো পুরুষ পাখির বাসায় না আসে, তবে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সত্যি অদ্ভুত একটি জীবন পদ্ধতি। এখান থেকে আপনি সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারেন। সাউন্ডটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, অথবা আপনি এখান থেকেও সাউন্ডটা বুস্ট করতে পারতেন। তবে আপনার যদি রিভার্ব বা ওই যে এক্সাইটার এই অপশনগুলোর প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে আপনি ইফেক্টস থেকে স্পেশালের ভেতরে যেয়ে সেখান থেকে মাস্টারিংয়ের ভেতরে যেয়ে আপনি এটা কমপ্লিট করতে পারেন। এবার আসেন আমরা নয়েজটা রিমুভ করি। এবার আমরা নয়েজটা সিলেক্ট করলাম। নয়েজটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্টস, নয়েজ রিডাকশন প্রসেস এখানে আসলাম। আসার পরে যে ক্যাপচার নয়েজ প্রিন্ট দিলাম, সিলেক্ট ইন্টায়ার ফাইল, এটা একটু বাড়িয়ে দিতে পারি 55 to 60%। এবার ওকে, নয়েজটা রিমুভ হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে এবার। তেমনি এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল, আমরা এখান থেকে আমাদের যে অপশনগুলো আছে এগুলো টুকটাক আমরা এগুলোর সাথে প্লে করতে পারি। অর্থাৎ রিভার্বের কী কাজ, রিভার্বের কাজ হচ্ছে আমাদের সাউন্ডটা রুমের সাইজটা বড় ছোট করবে। এটা নিয়ে আমরা টুকটাক প্লে পজ করে দেখতে পারি, খুঁজে নিয়ে আসে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙের জিনিস, এটা আমরা হচ্ছে রুমের সাইজ বাড়িয়ে কমিয়ে এটা নিয়ে আমরা প্লে করতে পারি। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না ভিডিওতে। এরপর আমাদের এখান থেকে আমাদের সাউন্ডটা এবার নর্মালাইজ করলে ভালো হয়। অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশনে গিয়ে আমরা এখান থেকে আমরা এটাকে নর্মালাইজ করতে পারি। এই যে নর্মালাইজ প্রসেস, এটাকে আমরা নর্মালাইজ করলাম। এরপর আমরা সাউন্ডটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এরপর এখান থেকে আমরা অ্যামপ্লিফাই তো অনেক আগেই করে ফেলেছি। অ্যামপ্লিফাই করার বেশ কয়েকটা ওয়ে আছে। ওয়েগুলোর মধ্যে এখান থেকে টেনে বাড়ানো যায় সাউন্ড একটা, অথবা ইফেক্টস থেকে আপনি অ্যামপ্লিফাই করতে পারেন। এখান থেকে আপনি সাউন্ডটা ধরে এভাবে বাড়িয়ে দিতে পারেন, তাতেও আপনার সাউন্ডটা বাড়বে। অথবা আপনি চাইলে ওই যে আমরা মাত্র দেখলাম স্পেশালের ভেতরে গিয়ে আপনি এই যে মাস্টারিংয়ের ভেতরে গিয়ে আপনি এখান থেকেও সাউন্ডটা এভাবে এটা টেনে বাড়িয়ে দিতে পারেন। এভাবে আমরা সাউন্ডটা অ্যামপ্লিফাই করতে পারি। এরপর আমরা আমাদের ভয়েসে হচ্ছে রিভার্ব যদি বেশি থাকে রুমে, তাহলে সেটা রিভার্ব করে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের ভয়েস যদি রুমের ভেতরে ইকো করে, অর্থাৎ ফিরে আসে, প্রতিধ্বনি হয়, সেটা কিছুটা কমাতে পারি, পুরোটা না। অর্থাৎ সফটওয়্যার দিয়ে যে কমানো যায় বলেছিলাম, সেটা কিছুটা কমাতে পারি। এরপর হচ্ছে আপনি আপনার ভোকাল ইনহেন্সার দিয়ে এখান থেকে আপনি মেল ফিমেল ইফেক্ট সিলেক্ট করে আপনি শুনে দেখতে পারেন। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর সো এই অপশনগুলো আর সাথে আমরা প্লে করে টুকটাক আমরা দেখে নিতে পারি যে এখানে কি কাজ করা যায়। এবং এখানে আমাদের আপাতত এতটুকু কাজ জানলেই হচ্ছে, নয়েজ রিমুভ করা এবং আমাদের মাস্টারিং থেকে কিছু এই যে ছোটোখাটো কাজ জানা। এরপর আমাদের এখান থেকে ভোকাল ইনহেন্সার দিয়ে আমরা ভোকালটা ইনহেন্স করতেও পারি, নাও করতে পারি, খুব বেশি দরকার হয় না। আমরা পিচটা চেঞ্জ করতে পারি, আমাদের পিচটা চেঞ্জ করে কার্টুনের মতো বানিয়ে ফেলতে পারি এখান থেকে। তো এইগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। এরপর এখান থেকে আমাদের টোটাল কাজবাজ শেষ করার পরে, অর্থাৎ এখানে তো আমাদের কাজ হচ্ছে টুকটাক সাউন্ডটা রেকর্ড করা, কাটাকাটি করা, নয়েজটা রিমুভ করা, সুন্দর ইফেক্ট দেওয়া, যেটা আমরা দিয়ে ফেলেছি। এরপর আমাদের এটা ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে এখান থেকে ফাইলে দিয়ে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এটা আমরা WAV ফরম্যাটেও রেন্ডার করতে পারি, অথবা আমরা চাইলে MP3তেও রেন্ডার করতে পারি। তো আমি WAV-তেই করছি, অথবা আপনি চাইলে MP3তেও করতে পারেন। WAV-তে অনেক বেশি ডেটা থাকে, সাউন্ডে অনেক বেশি ক্লিয়ার থাকে। সো আমি WAV-তেই করছি। এটা হচ্ছে আমার ডকুমেন্টসের ভেতরে সেভ হবে, আনটাইটেলড লেখা নাম দেওয়া অবস্থায়। সো আমি এটাকে আমার ডকুমেন্টসের ভেতরেই সেভ করি। এই যে ডকুমেন্টসের ভেতরে এখানে সেভ হবে। সো আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে ফাইলটার সাইজ হবে হচ্ছে 40 MB মতো। সো আমি এটাকে ওকে করার পরে এটা রেন্ডার হয়ে গেল। সো এবার আমরা যদি আমাদের সাউন্ডটা শুনি, অর্থাৎ আমাদের সাউন্ডটা আমরা ডকুমেন্টস থেকে মিউজিকের ভেতরে ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম এবং তারপর আমরা এখান থেকে আমরা সাউন্ডটা প্লে করে
শুনতে পারি। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা। সো আমরা সাউন্ডটা রেডি করে ফেলেছি। এভাবে আমরা আমাদের সাউন্ডটা এক্সপোর্ট দিয়ে ফেলতে পারি। ওকে, সো এরপর এটা তো গেল আমাদের অ্যাডোবি অডিশন, এটা আমরা ক্লাস শেষে আমাদের গ্রুপে পেয়ে যাব। এবং এরপর এটা ছিল একটা সফটওয়্যার যেটা অ্যাডোবির, এটা খুবই সহজ সফটওয়্যার। এটা প্রায় একটু বড় সফটওয়্যার 600-700 MB বা 1 GB মতো হয় অনেক সময়, বিভিন্ন ভার্সন ভেদে। তো এরপর আমরা আরও একটা সফটওয়্যার দেখতে পারি, সেটা হচ্ছে অডাসিটি, যেটা অনেকেই আমরা হয়তো বা শুনেছি বা যেটার কাজ আমরা অলরেডি অনেক। অডাসিটির ইন্টারফেসটা কিছুটা ওটার মতোই সেম, এটাতেও সাউন্ড রেকর্ড করা যায় এবং এটাও খুবই সহজ একটা ইন্টারফেস। তো চলুন এটার ভিতরে আমরা কাজ শিখি। এটা দেখেও ভয় পাওয়ার কিছু নেই, এটা দিয়ে আমরা অনেকেই কাজ করি, অনেকে কাজ করেছি, অনেকে টুকটাক এটা সম্পর্কে জানি। সো এটাও খুবই সহজ এবং খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যারটা হয়তো বা অল্প কয়েক এমবির মধ্যেই হয়ে যায় এবং এটা প্রায় সব পিসিতেই চলে। সো চলেন আমরা এটাকে এই সাইডে রাখি এবং ভয়েস ওভারটাকে আমরা এই সাইডে রাখি এবং এটাকে এই সাইডে রাখি এবং তারপর আমরা আমাদের এই যে সাউন্ডটা ছিল এটাকে আমরা আরও একবার রেকর্ড করি। সো এটাকে আমরা আবার 100%-এ নিয়ে যাই, ছোট করে আমরা আবার একটা ভয়েস ওভার দিই। এখান থেকে রেকর্ড করতে হয়, তো এটা দিয়ে আমরা রেকর্ড করি। এখান থেকে মাইক্রোফোনের ভলিউমটা ফুল আছে কিনা এটা একটু খেয়াল রাখবো, এটা যাতে কম না থাকে, কম থাকলে একটু সাউন্ড কম রেকর্ড হবে। এবং এরপর এটা আমরা এখান থেকে রেকর্ড করা শুরু করব। সো আমার মেবি কোনো একটা সমস্যা আছে, আমি একটু এটা দেখে আসি যে আমার হার্ডওয়্যারে কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে ডিভাইস, এখান থেকে আমার মাইক্রোফোনটা সিলেক্ট করা ছিল না, আমি সিলেক্ট করে নিলাম। এবার রেকর্ড সুন্দরভাবে হবে। এটা ডিলিট করে দিই, এবার রেকর্ড করা শুরু করি। এটা রেকর্ড করছে কিন্তু আমার মাইক্রোফোনটা অলরেডি ইউজ হচ্ছে, সেজন্য মেবি এটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এটা রেকর্ড করেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সো এটাতেও কিছুটা সেম। আমরা এখান থেকে ধরেন এই অডিওটা আমরা রেকর্ড না করি, আমরা একটা মিউজিক নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এটা রেকর্ড করতে পারছি না কারণ আমার মাইক্রোফোনটা ইউজ হচ্ছে, অথবা এটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমরা একটু কেটে দিয়ে আরেকবার ওপেন করি, দেখি ঠিক হয় কিনা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক হয়েছে। সো এখানেও আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে এবং এখান থেকেও আমি আমার সাউন্ডটা এডিট করতে পারবো। সো এখানে আমার মাইক্রোফোনের ভলিউমটা যথেষ্ট কমানো আছে, আমি এটাকে বাড়িয়ে দিই এবং তারপর আমি যদি ভয়েস রেকর্ড করি তাহলে আমার ভয়েসটা এবার কিছুটা নর্মাল আছে। সো এটাকে আমরা এডিট করব এবং এটাকে এবার আমরা এই স্ক্রিপ্টটা পড়ে ফেলবো। সো চলেন আমরা এই স্ক্রিপ্টটা পড়ে ফেলি এবং এখান থেকে ভয়েস ওভার দিয়ে দেই। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে সবথেকে ক্রিয়েটিভ এবং অদ্ভুত বাসা বানিয়ে থাকে বিভিন্ন প্রজাতির পাখি। জানলে অবাক হবেন যে এমন কিছু পাখি রয়েছে যারা তাদের বাসা নির্মাণ করার জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দেয়। এবার চলুন আমরা একটু সমস্যা যুক্ত করে তারপর ভয়েস ওভার দেই। আর এটা কেবল তারা করে থাকে বিপরীত লিঙ্গের পাখিদেরকে আকর্ষণ করার জন্য। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দুর্লভ কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক কারুকার্যের সমন্বয়ে ক্রিয়েটিভ সব বাসা, যা দেখলে আপনাদের মনে হতে পারে এই পাখিই বুঝি পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান পাখি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। সো এই পর্যন্ত আমরা যখন রেকর্ড করছি, এরপর আমরা এটা কেটে দিই, এটা আমাদের আর প্রয়োজন হবে না। এরপর আমরা এটা ফুল স্ক্রিন করি, ভয়েস ওভারটা আমরা এখান থেকে স্টপ করি। এরপর আমাদের কাইন্ড অফ সেম
এখান থেকে আমরা অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এরপর আমরা এই অংশটা শুনবো। শোনার পরে এখানেও আমাদের নয়েজটা রিমুভ করতে হবে। সো নয়েজটা এভাবে সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, এটা একটু আলাদা। ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, আমরা আবার খেয়াল করি। নয়েজটা সিলেক্ট করব, নয়েজটা সিলেক্ট করে আমরা চাইলে অ্যাম্প্লিফাই করে নিতে পারি। টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, এরপর অ্যাম্প্লিফাইতে গিয়ে আপনার ভয়েসটা আপনি কত লেভেল বাড়াতে চাচ্ছেন। আপনার ভয়েসটা এরকম 0 থাকবে, 0। এরপর আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন, অর্থাৎ এটা টেনে ধরে আপনার এই পর্যন্ত 8, 10 আপনি একটা লেভেলে বাড়াবেন। আমার ভয়েসের সাথে অ্যাভারেজে 6, 7 এরকমটা যায়। এটা টিক দেওয়া থাকবে না, এটা আপনি টিক দিয়ে নিতে পারেন। টিক না দিলে অনেক সময় ওকেটা আসে না। সো এটা টিক দিয়ে নেবেন, এরপর আপনার ভয়েসটা অ্যাম্প্লিফাই হয়ে যাবে। এখান থেকে খেয়াল করবেন যাতে এই লেভেলটা এই বারের উপরে না চলে যায়, হলুদ বারের উপরে না চলে যায়। সেক্ষেত্রে আমার ভয়েসটা বেশি অ্যাম্প্লিফাই হয়ে গিয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার, এবং এখান থেকে ভয়েসটা 7-এর পরিবর্তে আমি 6 করে দিই। এবার দেখি, হ্যাঁ এবার কিছুটা ঠিক আছে। তারপরও এখান থেকে বাইরে চলে গিয়েছে, তারপরও আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নেই এবং এখান থেকে 6-এর জায়গায় আমরা 5.8 করে দিই। এবার কিছুটা ঠিক আছে, ভেতরেই আছে। এবং এবার আমরা নয়েজটা রিমুভ করি। চলুন, এখানে আপনার এই যে নয়েজ থাকা অবস্থাতেই নয়েজটা সিলেক্ট করে দিতে হবে। এই যে আমরা নয়েজটা সিলেক্ট করলাম, এরপর ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, এরপর কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করবেন, আবার ইফেক্ট, নয়েজ রিডাকশন, এবার ওকে প্রেস করলেই হচ্ছে। ওকে, এবার আপনার নয়েজটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, আবার দেখি আমরা এখান থেকে এটুকু সিলেক্ট করব, ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, এরপর ইফেক্ট, নয়েজ রিডাকশন, এরপর এখান থেকে আমাদের নয়েজ রিডাকশন ডেসিবেল প্লাস সেন্সিটিভিটি এটা একটু বাড়িয়ে দিতে পারি। সেন্সিটিভিটিটা আমরা একটু সামান্য বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এবার আমাদের নয়েজটা রিমুভ হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের ভয়েসের অবস্থা। এরপর এটাকে আমরা আবার ইফেক্ট দিতে পারি। এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, আমরা চাইলে পিচ চেঞ্জ করে এখান থেকে টম অ্যান্ড জেরি ভয়েস করে ফেলতে পারি। আবার এখান থেকে আমরা ইফেক্ট পিচ চেঞ্জ করে এটাকে টম অ্যান্ড জেরি থেকে আবার রোবোটিক ভয়েস বানিয়ে এখান থেকে প্রিভিউ করে শুনতে পারি, যেটা আপনারা শুনে নেবেন। আমি শোনাচ্ছি না কারণ বিষয়টা যথেষ্ট ফানি লাগবে। এখান থেকে আপনি স্পিড চেঞ্জ করতে পারেন, স্পিডটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, দিয়ে ওকে প্রেস করলেই হয়ে যাচ্ছে। ইফেক্ট, তারপর এখান থেকে আপনি বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করতে পারেন, আপনি এটাকেও নর্মালাইজ করতে পারেন, ওকে দিলেই হচ্ছে। সো অডাসিটিতে এটা নর্মালাইজ করার প্রয়োজন পড়ে না, অডিশনের প্রয়োজন পড়ে। এরপর আপনি রিভার্ভ অ্যাড করতে পারছেন। এরপর আপনার বিভিন্ন রকম যেটা যখন যে অবস্থায় প্রয়োজন আপনি এইগুলো নিয়ে প্লে করবেন, তাহলেই বুঝতে পারবেন। সো আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা জেনে গিয়েছি। এরপর আমরা ফাইল, এক্সপোর্ট অ্যাজ MP3 দিতে পারি, ওয়েভ দিতে পারি। আমি ওয়েভ ইউজ করি, সো আমি ওয়েভটা ইউজ করছি। এরপর অডাসিটি সিলেক্ট করা আছে সি ড্রাইভের ভেতরে, এই যে ডকুমেন্টসের ভেতরে অডাসিটি সিলেক্ট করা আছে। এরপর আমি এখান থেকে এটা সেভ দিলাম, এরপর এরকম একটা উইন্ডো আসবে, এটা এরকম দিলে আপনার এক্সপোর্ট হয়ে গিয়েছে। সো এবার আমরা ওই জিনিসটা আবার শুনতে পারি। এবার আমরা এই প্রজেক্টটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা এখান থেকে এই মিউজিকটা শুনে আসি। এবার এই মিউজিকটা আমাদের রেকর্ড হয়ে গিয়েছে। আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার, সো এই সাউন্ডটা কিন্তু আমাদের রেকর্ড হয়ে গিয়েছে এবং এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে মিউজিক হিসেবে বের করে ফেলেছি। তো এবার আমরা এটা চাইলে প্রিমিয়ার প্রোতে, চাইলে ক্যামটেশিয়াতে, চাইলে আমাদের যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি। সো এভাবে আমরা একটা প্রফেশনাল ভয়েস ওভার কমপ্লিট করতে পারি। সো কাইন্ডলি একটু সবাই জানাবেন যে আজকের টোটাল ক্লাসটা আমরা বুঝতে পেরেছি কিনা, ঠিকঠাকভাবে ধরতে পেরেছি কিনা, কারণ আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেকগুলো বিষয় কমপ্লিট করেছি, আমরা অনেকগুলো বিষয় শুনেছি। হয়তোবা অনেকের কাছে বোরিং লাগছে, হয়তোবা অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, হয়তোবা মনে হয়েছে অনেকের কাছে যে আমি বকবক করেছি, ভাই এত বকবক কেন করে। সো সবাই একটু জানাবেন যে আমার বকবক বেশি মনে হয়েছে কিনা, বা সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা, সমস্যা আছে কিনা। এবং আপনারা এই যে টোটাল ক্লাসটা করলেন, ক্লাসটা আপনারা কতটা বুঝতে পেরেছেন এবং ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। টোটাল এই যে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, এগুলো আপনাদের কাছে শুনতে বিরক্ত লেগেছে কিনা, এই টোটাল বিষয়গুলো জানাবেন। এবং কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটাও কাইন্ডলি একটু জিজ্ঞেস করবেন।
নূর হোসেন ভাই বলেছিলেন ভাই আগেই তো ভালো ছিল, 7:30টায় প্রায় অর্ধেকের বেশি মানুষ থাকতো, এখন তো দেখি মাত্র 10 জন। আমাদের মেবি হচ্ছে আমাদের এখনও, আমি যতদূর জানি যে আমাদের নেটের সমস্যাটা এখনও ঠিক হয়নি, যে কারণে অনেকেই ক্লাসে জয়েন করতে পারছেন না। সো এটা ঠিক হয়ে গেলে আশা করছি ঠিক হয়ে যাবে। তরিকুল ভাই বলেছিলেন স্যার আমার এখানে নেটের প্রবলেম, মনে হয় না যে আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো, সরি স্যার। জাহাঙ্গীর ভাই বলেছিলেন এই ক্লাসটা অনেক জরুরি। শফিকুল ইসলাম শান্ত ভাই বলেছেন আলহামদুলিল্লাহ, মাত্র মনে পড়ে গেল আর সাথে সাথে ক্লাসে চলে আসলাম। আচ্ছা। জাহাঙ্গীর আলম ভাই বলেছিলেন এই ক্লাসটা ছাড়া একজন নিউ ইউটিউবার আনসাকসেস। লিমন ভাই বলেছেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। জাহাঙ্গীর ভাই বলেছেন রুম সাইজ ঠিক না হলে নিউটনের তৃতীয় সূত্রের সাথে মিলে যাবে। সাইফুল ইসলাম সাবিদ ভাই বলেছেন ইউর ক্লাস ইজ সো অসাম। থ্যাংক ইউ ভাই। সবাই মোটামুটি বুঝতে পেরেছি আমরা, এবং আজকের ক্লাসটা অনেক সহজ ছিল। সফটওয়্যারের কাজটাও অনেক সহজ, যে কারণে আজকের ক্লাসটা অনেক সহজ ছিল। তারপরে যাদের কাছে কঠিন মনে হয়েছে তারা ক্লাসটা আরেকবার দেখলেই আশা করছি যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, এবং যারা ক্লাসটা করতে পারেনি তাদেরকে একটু বলে দিবেন যাতে তারা ক্লাসটা কমপ্লিট করে নেন। রিফাত ইসলাম ভাই বলেছেন ফার্স্ট অফ অল লাভ ইউর ভয়েস অ্যান্ড আমি কি এটা 32 বিট দিয়ে কাজ করতে পারবো? বয়া এমন দিয়ে রেকর্ড করলে অনেক নয়েজ আসে, তাহলে কি করতে পারি? বয়া এমন দিয়ে রেকর্ড করলে আপনার ক্যামেরা মোডে মেবি খুব একটা নয়েজ আসে না, আপনি ক্যামেরা মোড দিয়ে করতে পারেন, অথবা যদি নয়েজ আসে সেটা আপনি অডাসিটি দিয়ে রিমুভ করে দিতে পারেন। আর অডাসিটি 32 বিটেও সাপোর্ট করে, সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালোভাবে বুঝতে পেরেছি, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। জাহাঙ্গীর ভাই বলেছেন A to Z পুরোটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। লিমন ভাই বলেছেন ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ লিমন ভাই। সবাই মোটামুটি বুঝতে পেরেছি। ভাই আমি তো মোবাইল ইউজার, তাও আমি ক্লাসে আছি। হ্যাঁ, আমাদের তো ক্লাসে থাকতে হবে, কারণ আমরা তো এই ক্লাসটা সবার জন্যই জরুরি, ফার্স্টেই বলেছিলাম। আলহামদুলিল্লাহ ভাই, সব কিছু বুঝতে পেরেছি। ভাই ইকো রিডিউস করার জন্য কি করতে পারি? ভাই ইকো রিডিউস করার জন্য আপনি রিভার্ব অপশনটা ইউজ করতে পারেন। আপনার যে অডাসিটির ভেতরে এবং অডিশনের ভেতরে, দুইটার ভেতরেই রিভার্ব আছে, ওই রিভার্ব অপশনটা আপনি ইউজ করতে পারেন, তাতে করে কিছুটা কমবে, খুব বেশি কমবে না। এর জন্য আপনার রুমে কাপড়, জামা কাপড় এগুলো এনে রাখলে খুব ভালো হয়। সোফা, খাট, টেবিল, আপনার এরকম যে কোনো জিনিসপত্র এনে রেখে দিলে খুব ভালো হয়, এটা সব থেকে বেস্ট প্রসেস। ভাই আই হ্যাভ অলরেডি ইনস্টলড দিস সফটওয়্যার ইন মাই পিসি। তাহলে তো খুবই ভালো। ভাই আমি প্রথম থেকে ক্লাস করতে পারিনি, 1 ঘন্টা 15 মিনিট। সমস্যা নেই ভাইয়া, ক্লাসটা শেষ হলে আরেকবার করে নেবেন। স্যার আমি ক্লাস করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, প্রথম দিক দিয়ে ক্লাস করতে পারলেও কিছু কারণে ক্লাস কন্টিনিউ করতে পারিনি। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে পুরো ক্লাসটি দেখে নেব। ওকে, সো আশা করছি সবাই বুঝতে পেরেছি। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনারা গ্রুপে আপডেট পেয়ে যাবেন। সো আজকের মতো শেষ করছি, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।